ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, গতকাল ক্লাসে আমরা এই পর্যন্ত দেখেছিলাম যে অপারেশন অফ দ্য এনপিএন ট্রানজিস্টর ইন দি অ্যাক্টিভ মোড। তার আগে এই স্লাইডে যাওয়ার আগে আমি একটু দেখিয়ে নিই আপনাদেরকে এর আগের মানে একটু জাস্ট রিভিউ এর মতোই বলা চলে যে এর আগের সাইডে কি ছিল। সো আমরা আসলে বিজেটি নিয়ে পড়ছিলাম যে বিজেটি জাংশন বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এটার তিনটে টার্মিনাল আছে দেখতেই পাচ্ছি আমরা। বেস, একটা নাম হচ্ছে কালেক্টর, একটা বেস আর একটা এমিটার। এই যে নিচের এখানে দেখা যাচ্ছে কালেক্টর, বেস, এমিটার, ঠিক আছে। আর এটার সিম্বলটা দেখতে অনেকটা এটা এরকম। সো একটা টার্মিনাল নাম আবার মনে করে দিচ্ছি কালেক্টর, একটা হচ্ছে এমিটার আর একটার নাম হচ্ছে বেস, একটা নাম হচ্ছে বেস, এবং সিম্বলটা দেখতে ঠিক আমার এই যে ডান দিকের নিচের কর্নারে যে সিম্বলটা দেয়া আছে ঠিক এটার মতো। আচ্ছা, তো বিজেটি দুই ধরনের হয়। একটাকে বলা হয় এনপিএন বিজেটি আর একটাকে বলা হয় পিএনপি বিজেটি। ঠিক মসফেটের মতো, মসফেটও যেমন দুই টাইপের ছিল, একটা ছিল এন টাইপ আর একটা পি টাইপ। বিজেটি টার্মিনাল তিনটা, আগেও বলেছি। সো একটু দেখি, উপরেরটি একটি এনপিএন বিজেটির ছবি। এখানে দেখা যাচ্ছে বাঁ দিকের টার্মিনাল, বাঁ দিকের অংশটা এন টাইপ, মাঝখানেরটা পি টাইপ, আবার ডান দিকেরটা এন টাইপ। সো এন, পি, এন। সো বাঁ দিকেরটাকে আমরা বলছিলাম এমিটার রিজন, মাঝখানেরটা বেস এবং ডান দিকেরটা কালেক্টর রিজন। এগুলো সবই সেমিকন্ডাক্টর, মনে রাখতে হবে। এগুলা সবই ডোপড সেমিকন্ডাক্টর। যেমন এটা এন টাইপ ডোপড, হতে পারে সিলিকন, হতে পারে জার্মেনিয়াম বা অন্য কোনো ম্যাটেরিয়াল। বাম দিকের এমিটার রিজনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন যে এটা একটি মেটালের মাধ্যমে এমিটার একটা টার্মিনাল ক্রিয়েট করা হয়েছে। ডান দিকে একই কাজটাই করা হয়েছে এবং বেজের রিজনেও একই কাজটাই করা হয়েছে। নিচের যে ছবিটা বা চিত্রটা দেখা যাচ্ছে সেটা একটা পিএনপি বিজেটির চিত্র। পিএনপি বিজেটি। আচ্ছা, এখানে উল্লেখ্য একটা জিনিস, এটা আগের মতোই, বাঁ দিকেরটা এমিটার, ডান দিকেরটা কালেক্টর এবং নিচেরটা বেস। আচ্ছা, আবার আমি একটু ফেরত আসি উপরেরটার দিকে, এনপিএন বিজেটির দিকে। এনপিএন বিজেটির একটা কথা আমি একটু বলে দিই এনপিএন বিজেটি আর পিএনপি বিজেটির ক্ষেত্রে। সেটা হচ্ছে আগেই এটা একটা কথাটা আসলে বলে দিচ্ছি আমি। সেটা হচ্ছে একটা এনপিএন বিজেটিতে আমরা আমরা বেস দিয়ে কারেন্ট ঢুকাই, তারপরে কালেক্টর দিয়ে কারেন্ট ঢুকে এবং এমিটার দিয়ে বের হয়। তার মানে কারেন্ট ফ্লো ডাইরেকশনটা কিন্তু কালেক্টর থেকে এমিটারের দিকে। এটা আপনারা পরে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর একটা পিএনপি বিজেটিতে যে ঘটনাটা ঘটে যে আমরা বেস থেকে কারেন্ট বাইরের দিকে বের করি বা বের হয় এবং এমিটার থেকে কালেক্টরের দিকে কারেন্টটা প্রবাহিত হয়। ঠিক আছে, সো এখন আমরা চলে আসি আমাদের পরবর্তী যে স্লাইড, এগুলো আমরা অবশ্য আগের ক্লাসে ডিসকাস করেছিলাম। আচ্ছা, মুডস অফ অপারেশন আমরা অলরেডি জানি যে বিজেটির আসলে মূলত তিনটা মুড অফ অপারেশন রয়েছে, তিন ভাবে কাজ করতে পারে। এই যে এখানে দেয়া আছে কাট অফ, অ্যাক্টিভ আর স্যাচুরেশন। আসলে আরো একটি রিজন আছে যেটাকে বলে রিভার্স অ্যাক্টিভ। সো বিজেটির একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, যে বিজেটির একটা জিনিস খেয়াল করবেন যে বিজেটির এনপি, এই যে পি টাইপ এবং এন টাইপের মাঝখানে একটা জাংশন আছে, আবার এই পি টাইপ এবং এই এন টাইপের মাঝখানে আরেকটা জাংশন আছে। এই এমিটার রিজন আর বেস রিজনের মাঝখানের জাংশনটাকে বলা হয় এমিটার বেস জাংশন, ইবিজে নামে পরিচিত এমিটার বেস জাংশন। এবং এই পি টাইপ এবং এই এন টাইপ জাংশন রিজনের মাঝখানের জাংশনটা বা সংযোগ স্থলটাকে বলা হচ্ছে কালেক্টর বেস জাংশন বা সিবিজে। এটা মনে রাখতে হবে আমাদের। এখন চলে আসি মুডস অফ অপারেশন। মুডস অফ অপারেশনের কথা বলতে গেলে এই ইবিজে আর সিবিজে নিয়ে আমাদের কথা বলতে হবে। ইবিজে মানে এমিটার বেস জাংশন, সিবিজে মানে কালেক্টর বেস জাংশন।
আচ্ছা, কাট অফ রিজনে খুব সহজ বোঝা একটা বিজেটি কখন কাট অফ রিজনে থাকবে, যে আমার দুইটার জাংশনই ইবিজে আর সিবিজে দুইটা জাংশনই হচ্ছে রিভার্স বায়াসড হবে। অ্যাক্টিভে যেই জিনিসটা ঘটবে, এমিটার বেস জাংশনটা হবে ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টর বেস জাংশনটা হবে রিভার্স বায়াসড। আর স্যাচুরেশন রিজনে কি হবে, দুইটার রিজনই ফরওয়ার্ড বায়াসড হবে। এখন কেউ যদি জিজ্ঞেস করেন তাহলে যে অ্যাক্টিভ রিভার্স অ্যাক্টিভ যেটা, সেই সেটার কন্ডিশনটা কি, সেটা হবে ঠিক অ্যাক্টিভ রিজনে যেই কন্ডিশনটা আমার মেনটেন করতে হবে, যে ইবিজেতে ফরওয়ার্ড বায়াস আর সিবিজিতে রিভার্স বায়াস তার ঠিক বিপরীত। তার মানে ইবিজিতে রিভার্স বায়াস এবং সিবিজিতে ফরওয়ার্ড বায়াস হবে। এই জিনিসটা মেনটেন করলে সেটা রিভার্স অ্যাক্টিভে চলে যাবে। কিন্তু আমাদের এই এই কোর্সে আমরা যে জিনিসটা দেখব, আমরা আসলে মূলত কথা বলবো এই তিনটা রিজন নিয়েই। ঠিক আছে? আচ্ছা, কিছু জিনিস আগের থেকে একটু জানিয়ে দিই, কারণ যেহেতু আপনারা ইতোমধ্যে মসফেটের সাথে পরিচিত হয়ে গেছেন এবং বিজেটি অনেকটাই মসফেট এবং ডায়োডের সমন্বয় যদি আপনি করতে পারেন, মসফেট এবং ডায়োড, তাহলে আসলে বিজেটিটা আপনার কাছে অনেক সহজ লাগবে। তো সেই ক্ষেত্রে আমি একটু বলে দিই, মসফেটে যেমন অ্যামপ্লিফিকেশনের কাজে ব্যবহার করা হতো, সুইচিং এর কাজে ব্যবহার করা হতো, একইভাবে বিজেটিও সুইচিং অ্যামপ্লিফিকেশনের কাজে ব্যবহার করা হয়। তো বিজেটির একটা জিনিস আমি একটু আগেই দেখিয়ে দিই, বিজেটির যে ক্যারেক্টারিস্টিক কার্ভটা আপনারা দেখতে পারবেন, বিজেটির ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখতে এরকম। বিজেটির ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখতে এরকম কিছু একটা। আর এটা একটা এনপিএন বিজেটির কথা যদি আমি বলি, এন বিজেটির ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখতে এরকম। আর একটা মসফেটের আপনারা ইতোমধ্যে শিখেছেন, একটা মসফেটের ক্যারেক্টারিস্টিক কার্ভটা কিন্তু এরকম কিছু ছিল। এটা ছিল মসফেট, দেখতে অনেকটাই মিল আছে। এখন একটা জিনিস একটু বলে দেই আমি, বিজেটির আপনি যদি মোড অফ অপারেশনের কথার যে আমি উল্লেখ করেছি সেটার কথা বলেন, তাহলে বিজেটির এই যে ঢালু যে অংশটা, এই অংশটা এই অংশটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ রিজন। এটাকে বলা হয় অ্যাক্টিভ। আর যেখানে মসফেটের এই অংশটার নাম ছিল হচ্ছে স্যাচুরেশন রিজন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর বিজেটির এই মাঝখানের ছোট অংশটাকে বলা হচ্ছে, মাঝখানের এই ছোট অংশটাকে বলা হচ্ছে স্যাচুরেশন রিজন। ঠিক আছে? আর মসফেটের এই ছোট রিজনটাকে বলা হচ্ছিল লিনিয়ার রিজন। ঠিক আছে? সো এই জিনিসগুলা একটু আমি আগেই বলে দিলাম আপনাদের। এখন একটু দেখি আমরা যে আপনার সুইচিং এর জন্য, দেখেন সুইচিং এর জন্য মসফেটে কিন্তু কাট অফ এর দরকার ছিল এবং লিনিয়ার রিজনের দরকার ছিল। একইভাবে বিজেটিতেও কিন্তু তাই কাট অফ এর দরকার এবং এই একই অংশটার নাম কিন্তু সেম, কার্ভের যে অংশটা সেটার নাম সেম, যে এইটা এই রিজনটা দরকার, কিন্তু নামে পার্থক্য। এটাকে বলা হচ্ছে বিজেটিতে স্যাচুরেশন রিজন। তার জন্য আমরা বলবো বিজেটিতে কাট অফ এবং স্যাচুরেশন রিজনের মাধ্যমে আমি সুইচিং করতে পারি। আর যেখানে মসফেটে আমার অ্যামপ্লিফিকেশনের ক্ষেত্রে বা স্মল সিগন্যালের ক্ষেত্রে আমরা স্যাচুরেশন নিয়ে কাজ করি, এই রিজনটা বিশেষ করে নিয়ে কাজ করি, সেখানে একইভাবে বিজেটিতেও এই একই ধরনের যে রিজনটা সেটা নিয়ে কাজ করি। কিন্তু বিজেটিতে এই রিজনটার নাম পরিবর্তিত হয়ে হয়েছে অ্যাক্টিভ রিজন। সো অ্যামপ্লিফিকেশনের জন্য আমরা অ্যাক্টিভ রিজন ইউজ করে থাকি। আরো একটি জিনিস আমি একটু জানিয়ে দিই আপনাদেরকে, যে মসফেট এবং বিজেটির ক্ষেত্রে যখন আইসি হিসেবে ব্যবহারের প্রশ্ন আসে, তখন কিন্তু মসফেট কিন্তু আপনার একটা আইসিতে বসানো যতটা সহজ, বিজেটি কিন্তু ততটা সহজ নয়। এর জন্য আইসি হিসেবে বিজেটির ব্যবহারটা মসফেট থেকে একটু কম জনপ্রিয়। আচ্ছা, সো এই জিনিসগুলা আমরা গত ক্লাসে ইতিমধ্যে দেখেছিলাম, তাই আমি একটু রিভিউ এর মতোই করলাম। এই জিনিসটা আমি করিয়েছি, তাও আমি একটু দেখিয়ে দিব আবার। এটা হচ্ছে অপারেশন অফ দ্য এনপিএন ট্রানজিস্টর ইন দি অ্যাক্টিভ মোড। তাহলে অ্যাক্টিভ মোডের কথা বলছি আমি।
আমি একটু রিমাইন্ডার দিয়ে দিই, অ্যাক্টিভ মোডের যে কন্ডিশনটা ছিল তা আমি উপরে লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, যে এমিটার বেস জাংশন বা ইবিজে ফরওয়ার্ড বায়াসে থাকতে হবে, আর কালেক্টর বেস জাংশন বা সিবিজে রিভার্স বায়াসে থাকতে হবে। এখন এটা আগে দেখে নেই ইবিজে ফরওয়ার্ড বায়াস বলতে কি বোঝাচ্ছি। দেখেন এটা আমার বেস টার্মিনাল, এটা আমার এমিটার টার্মিনাল। তো এটাকে ফরওয়ার্ড বায়াস করা হয়েছে কিভাবে, বেজে আমি হায়ার পোটেনশিয়ালটা দিয়েছি, ব্যাটারিটার দিকে তাকাবেন ভালো করে, বেজে ভিবি যেটা, বেজে আমি পজিটিভ অংশটা বেজের দিকে রয়েছে এবং নেগেটিভ অংশটা এমিটারের দিকে রয়েছে। এইভাবে বেজে যখন এমিটার থেকে বেশি ভোল্টেজ থাকবে তখন আমি বলবো যে আমার এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াস। একইভাবে তাহলে ঠিক উল্টো ঘটনাটা ঘটবে কালেক্টর বেস জাংশনের ক্ষেত্রে, যে আমি যদি কালেক্টর বেস জাংশনটাকে রিভার্স বায়াস করতে চাই তাহলে ঠিক এখানে যে ঘটনাটা ঘটিয়েছি তার উল্টোটা করব। সো কালেক্টর বেস জাংশনকে রিভার্স বায়াস, তাহলে আমি বেসের দিকে লোয়ার ভোল্টেজ দিব, যেমন নেগেটিভটা দিয়েছি ব্যাটারির, এবং আমার কালেক্টরের দিকে আমি দেখতেই পাচ্ছি যে আমার হায়ার বা পজিটিভ ভোল্টেজটা প্রদান করেছি। এইভাবে আমরা কালেক্টর বেস জাংশনকে বলবো এটা রিভার্স বায়াস হয়েছে। যখন এই ধরনের কন্ডিশন আমি বসাবো, এটা জাস্ট দেখানোর জন্য হয়েছে, আপনাদের ব্যাটারি দিয়ে ডাইরেক্ট কানেকশন দেওয়া হয়েছে। প্র্যাকটিক্যাল সার্কিটে এই ধরনের কানেকশন কখনোই দেওয়া হবে না, তাতে করে বিজলিটা পুড়ে যাবে কারেন্ট ফ্লোর দরুন। এইখানে যেই কন্ডিশন গুলো দেখানো হয়েছে ব্যাটারি দিয়ে, এগুলো শুধুমাত্রই দেখানো হয়েছে আপনাদেরকে থিওরিটিক্যালি ধারণা দেওয়ার জন্য যে একটা বিজলির মধ্যে দিয়ে কিভাবে কারেন্ট ফ্লো করে। এবার আসি আমরা কিভাবে এটা আসলেই কারেন্ট ফ্লো করছে একটু দেখি। যখন আপনি ইবিজে কে ফরওয়ার্ড বায়াস করলেন বা এমিটার বেস জাংশনকে ফরওয়ার্ড বায়াস করলেন, তখন একটা ঘটনা ঘটবে যে বেস থেকে একটা কারেন্ট আইবি নাম দিচ্ছি আমি, সেটা ইনজেক্ট হবে। এখন কারেন্ট ঢুকা মানে হচ্ছে, বেস দিয়ে কারেন্ট ঢুকা মানে হচ্ছে আপনার হোলের ইনজেক্ট হওয়া। সো আপনি যখন হোল ইনজেক্ট করবেন, আর যেহেতু আপনার ভালো করে একটু খেয়াল করবেন যে আমি এই ভোল্টেজটা যদি দিয়ে থাকি তাহলে এখানে নেগেটিভ, এই জায়গাটা পজিটিভ হয়ে গেল। হয়ে যাওয়ার দরুন আমার যে ঘটনাটা ঘটবে যে আমার প্লাস থেকে মাইনাসের দিকে আমার ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হবে। এখন আমরা ডায়োডের ব্যাপারটা খুব ভালো করেই জানি যে ডায়োডের পিএন জাংশনের ক্ষেত্রেও এরকম পিএন জাংশন ছিল। তখন পজিটিভ আর নেগেটিভ যেই ভোল্টেজ অ্যাপ্লিকেশনের কারণে আমার ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়েছিল এবং পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন ছিল, এবং ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন বরাবর কিন্তু সবসময় কারেন্ট ফ্লো করে এবং তার বিপরীত দিকে ইলেকট্রন ফ্লো করে, এবং কারেন্ট ফ্লোর ডাইরেকশন হচ্ছে আমার হোল ফ্লোর ডাইরেকশন। তার মানে দাঁড়াচ্ছে আমার যেই নতুন সৃষ্ট ইলেকট্রিক ফিল্ড, যেটা নাকি আমার পি থেকে এন এর দিকে, সেই ইলেকট্রিক ফিল্ডের দরুন যেই ঘটনাটা ঘটবে যে আমি বেস থেকে যে কারেন্টটা ইনজেক্ট করলাম বা হোল ইনজেক্ট করলাম, ঢোকার সাথে সাথেই সেটা বাঁ দিকে চলে যাবে ইলেকট্রিক ফিল্ড বরাবর, তাহলে আমার হোল অথবা কারেন্টের ফ্লো হচ্ছে। এবং একই কারণে আমার এন থেকে পি এর দিকে, তার মানে বাঁ দিক থেকে ডান দিকে আমার ইলেকট্রনের প্রবাহ ঘটবে, যেটাকে আমি ই মাইনাস দিয়ে প্রকাশ করলাম, ইলেকট্রনের প্রবাহ ঘটবে। সো এই অবস্থাতে যে ঘটনাটা ঘটবে, ইলেকট্রন গুলো যদি আপনি চিন্তা করে দেখতে পারেন যে ইলেকট্রন গুলো আসলে জমা হতে থাকবে পি টাইপ অংশে। ইলেকট্রন গুলো পি এর ডান দিকে থেকে জমা হতে শুরু করবে। এবং মজার ব্যাপার, আপনি যদি দেখেন আমাদের সিবিজে হচ্ছে রিভার্স বায়াস। রিভার্স বায়াস মানে কি? রিভার্স বায়াসের কথা যদি আমি বলি তাহলে রিভার্স বায়াস, এখন আমি এটা একটু মুছে দেই। রিভার্স বায়াস যদি দেখতে চাই তাহলে দেখেন এইদিকে পজিটিভ দিয়েছি, এদিকে আমি নেগেটিভ অ্যাপ্লাই করেছি, তার মানে আমার এবার পজিটিভ টার্মিনাল এখানে, নেগেটিভ টার্মিনাল এখানে। একইভাবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আগের মতোই ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এই ইলেকট্রিক ফিল্ডের কারণে আবার আগের মতোই আমার ডান দিক থেকে বাঁ দিকে কারেন্ট ফ্লো হওয়ার কথা এবং বাঁ দিক থেকে ডান দিকে ইলেকট্রনের ফ্লো হওয়ার কথা। যদিও মজার ব্যাপার যে আমার এইবারের যে ডান দিকের পিএন জাংশনটা, তার মানে বেইজ অংশটা, তার মানে আমি যে কথাটা বলতেছি আমার বেইজ অংশটা এবং আমার যে কালেক্টর অংশটা, এই মিলে যেই পিএন জাংশনটা, সেটা কিন্তু এবার রিভার্স বায়াস পজিশনে আছে। যদিও রিভার্স বায়াস পজিশনে আছে,
আপনারা জানেন ডায়োডের রিভার্স বায়াস থাকলে আমার মেজরিটি ক্যারিয়ার গুলো ফ্লো করে না, বরঞ্চ মাইনরিটি ক্যারিয়ার গুলো ফ্লো করে। এটা ডায়োডের লেকচারে আমি আপনাদেরকে উল্লেখ করেছিলাম কেন এটা ঘটে। একই কারণে ফিল্ডের দিয়ে আমি ব্যাখ্যা করছি, এদিকে পজিটিভ ছিল এদিকে নেগেটিভ ছিল, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন পজিটিভ থেকে নেগেটিভ এর দিকে। সো এখানে অনেক ইলেকট্রন জমা হয়েছিল আমার বেস থেকে কারেন্ট ঢোকার কারণে এবং বাম দিক থেকে ডান দিকে ইলেকট্রন ফ্লো হওয়ার কারণে। এখন এই ইলেকট্রন গুলো খেয়াল করে দেখুন পি টাইপে মাইনরিটি ক্যারিয়ার, এবং মাইনরিটি ক্যারিয়ার হওয়ার কারণে আপনার ডান দিকের যে পিএন জাংশনটা সেটা আবার রিভার্স বায়াস। এই মাইনরিটি ক্যারিয়ার গুলো তাহলে বেস থেকে ডান দিকে ফ্লো হবে, তার মানে এই ইলেকট্রিক ফিল্ড দেখতে পাচ্ছি ডান থেকে বাম দিকে যাচ্ছে, তার মানে ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে আবারও আগের মতোই আমার ইলেকট্রন গুলো ফ্লো করবে এবং হোল গুলো আমার এই দিক থেকে এইদিকে ফ্লো হবে। তাহলে মজার ব্যাপার এই হবে, একটা জিনিস খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে আমার কালেক্টর আসলে আমার এখান দিয়ে কারেন্ট ঢুকছে, কারেন্টের ডাইরেকশন যদি আপনি ফলো করেন, কারেন্টটা ডান দিক থেকে কালেক্টর দিয়ে ঢুকছে এবং বেস দিয়ে ঢুকছে এবং বের হচ্ছে কিন্তু এমিটার দিয়ে। এখান থেকে কিন্তু একটা সূত্র আপনি আসলে লিখতে পারেন, সেটা হচ্ছে যে দেখেন বেস দিয়ে কারেন্টটা বের হয়ে যাচ্ছে, তার মানে IE ইজ ইকুয়ালস টু IB প্লাস IC ইজিলি লেখা যায় যদি আপনি KCL অ্যাপ্লাই করে থাকেন। ওকে, তাহলে পরবর্তী স্লাইডে যদি চলে যাই আমরা, এই যে পর্যন্ত আমরা গত ক্লাসে অলরেডি দেখেছিলাম। সো কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড যেগুলো আমরা পরে এগুলোর সাথে পরিচিত হব, সেটা হচ্ছে HFE। অনেক বইয়ে এই জিনিসটা উল্লেখ করা আছে, HFE অথবা বিটা। এটার নাম হচ্ছে কমন এমিটার কারেন্ট গেইন। এবং খেয়াল করে দেখবেন আপনারা যদি কখনো প্র্যাকটিক্যাল বিজেটি নিয়ে কাজ করেন, ইনশাআল্লাহ সামনে করবেন আপনারা, সেখানে আপনি খেয়াল করতে পারবেন যে প্র্যাকটিক্যাল বিজেটির ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে বিটা বা HFE একটা অনেক বড় গুরুত্বপূর্ণ অবদান পালন করে। এবং এই বিটার ভ্যালু আপনি বিজেটি প্র্যাকটিক্যালি সার্কিটে কানেক্ট করা ছাড়াও বের করতে পারবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনাদের মাল্টিমিটার যখন আপনারা দেখবেন, মাল্টিমিটারে দেখবেন যে বিজেটির বিটা বা HFE, বিজেটির বিটা বা HFE বের করার জন্য একটা অপশন থাকে। নিচের দিকে এরকম বেশ কিছু টার্মিনাল থাকে, আমি জানি না আপনারা এটা খেয়াল করেছেন কিনা। নিচের দিকে কিন্তু এরকম বিজেটির, শুধুমাত্র বিজেটির দিকে মাল্টিমিটারের নিচের দিকে এরকম বেশ কিছু টার্মিনাল দেখতে পাওয়া যায়। সেই টার্মিনালে বিজেটির পিন ইনসার্ট করে আপনার এটা চেক করা হয় যে মাল্টিমিটারের স্ক্রিনে ভ্যালুটা কত উঠছে। সাধারণত একটা ভালো ওয়ার্কিং বিজেটি সাধারণ অবস্থায় আপনি যদি সঠিকভাবে টেস্ট করতে পারেন, তাহলে দেখতে পারবেন যে এই স্ক্রিনে, মাল্টিমিটার স্ক্রিনে ভ্যালুটা সাধারণত 50 থেকে শুরু করে 250-র মধ্যে থাকে বা এর বেশিও হতে পারে। এটা একটা জেনেরিক ভ্যালুর কথা আমি উল্লেখ করেছি। সো এইভাবেই আপনি একটা মাল্টিমিটারের মাধ্যমে বিজেটির বিটা বা HF এর ভ্যালুটা শুরুতেই বের করে ফেলতে পারেন। এবং একটা জিনিস আমি আগেই বলে রাখি যে বিটার ভ্যালু যদি আপনার বেশি থাকে তাহলে সেটা হচ্ছে আপনার আহ, মানে আপনার যে অ্যাম্প্লিফিকেশনের জন্য ভালো। এবার আসি, এখন একটা বিজেটির কথা যদি আপনি চিন্তা করেন, একটা বিজেটি যদি আমি একটা এনপিএন, যেটা বলেছিলাম আমি আপনাদেরকে, একটা এনপিএন বিজেটির কথাই যদি আপনি চিন্তা করেন, সো এটা জাংশন হিসেবে যদি আপনি আলাদা আলাদা করে সেগমেন্ট করে নেন, তাহলে আপনি খেয়াল করবেন যে এটা আসলে একটা ডায়োড পিএন। আবার এটাকে এইভাবেও আরেকটা ডায়োড চিন্তা করা যায় পিএন। তাহলে বিজেটি আসলে দুইটা ব্যাক টু ব্যাক রিভার্স বায়াস ডায়োড। রিভার্স বায়াস ডায়োড না বলে ব্যাক টু ব্যাক কানেক্টেড ডায়োড বলা যায়। সো তাহলে আমি বলতেই পারি প্রত্যেকটা ডায়োডের বা প্রত্যেকটা পিএন জাংশনের ডায়োডের মতোই একটা স্যাচুরেশন কারেন্ট থাকবে। আমি জানি না আপনাদের খেয়াল আছে নাকি, ডায়োডের কারেন্টের ইকুয়েশনটাতে একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল এরকম কিছু একটা আইএস, যেটা নাকি ইন্ডিকেট করে স্যাচুরেশন কারেন্ট। আইএস ই টু দি পাওয়ার ভিবিই, ভিবিই বলছি, ভিডি যেহেতু ডায়োড, সরি, ডায়োডের ভোল্টেজ ডিভাইডেড বাই এনভিটি, এরকম কিছু একটা ইকুয়েশন ছিল। সো এই আইএসটা ছিল হচ্ছে
স্যাচুরেশন কারেন্ট। একইভাবে বিজেটিতেও একটা আইএস টার্ম যদি চলে আসে কখনো, তাহলে বুঝতে পারবেন সেটা আসলে বিজেটির ডায়োড স্যাচুরেশন কারেন্ট, এবং সেটা ডায়োডের মতোই ন্যানো অ্যাম্পিয়ার, খুব ছোট ন্যানো অ্যাম্পিয়ার লেভেলে থাকে একটা লো পাওয়ার বিজেটির ক্ষেত্রে। এবার আসি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্লাইড, এটা আমরা একটু দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি এখানে কি দেয়া হয়েছে। সো এখানে উপরে কথাটা পড়ি, সামারি অফ দ্য বিজেটি কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপস ইন দি অ্যাক্টিভ মোড। এটা খুবই গুরুত্বপূর্ণ যে এটা কোন মোডের জন্য ইকুয়েশন গুলো এখানে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ মোডের জন্য ইকুয়েশনটা উল্লেখ করা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ইকুয়েশন গুলো কোনোভাবেই অ্যাক্টিভ মোড ব্যতীত অন্য কোনো মোডে ব্যবহার করতে আপনি পারবেন না। সো প্রথমে এইখানে বেশ কিছু ইকুয়েশন দেয়া হয়েছে। প্রথম যেই তিনটি ইকুয়েশন দেয়া হয়েছে এটি এনপিএন বিজেটির ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে আমি যদি একে দেই তাহলে এই তিনটি হচ্ছে এনপিএন বিজেটির ইকুয়েশন, পরেরগুলা পিএনপি বিজেটির ইকুয়েশন। আচ্ছা, দেখেন এনপিএন বিজেটির ইকুয়েশন গুলো যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ইকুয়েশন গুলো হচ্ছে এরকম কিছু একটা, যে আইসি ইজ ইউজ টু আইএস ইন্টু ভিবিই বাই ভিটি, ঠিক ডায়োড কারেন্টের মতো। আইবি ইজ ইকুয়ালস টু আইসি বাই বিটা, আর আইই বা ইমিটার কারেন্ট ইজ ইকুয়ালস টু আইসি বাই আলফা। এখন আলফা আর বিটা, বিটা তো চিনেছি, আলফা কি জিনিস সেটা আমি একটু বলি। আলফা আরেকটা টার্মিনাল বলছি। আলফা হচ্ছে আরেকটা প্যারামিটার। বিটা যেমন আপনার কারেন্ট গেইন ছিল, আলফাও আরেকটা ধরনের কারেন্ট গেইন। এখানে খেয়াল করে দেখবেন আমি বলেছিলাম যে বিটার নামটা হচ্ছে কমন এমিটার কারেন্ট গেইন, সেখানে আলফা কমন এমিটার কারেন্ট গেইন না হয়ে কমন কালেক্টর কারেন্ট গেইন। আচ্ছা, এখন আমরা যদি দেখি, এখন তাহলে ভিটা না হয় আমি সরাসরি পাবো, তাহলে আলফা আমি কিভাবে পাবো? আলফাও আপনি সরাসরি পাবেন। এই ইকুয়েশনটা, নিচের যে ইকুয়েশনটা দেয়া আছে সেটা এনপিএন বা পিএনপি সবার জন্যই প্রযোজ্য। নিচের বিটা এবং আলফার যে দুইটা ইকুয়েশন দেয়া আছে, বিটা আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই 1 প্লাস বিটা। মনে রাখতে হবে আলফার ভ্যালু একটা বিজেটির ক্ষেত্রে সবসময় 1 এর নিচে হয়। এবং আরেকটা জিনিস উল্লেখ করে দিই যে নিচে একটা জিনিস দেখেন লেখা আছে ভিটি, বলতে বোঝাচ্ছে থার্মাল ভোল্টেজ। তার মানে আপনি এটা ভেবে ভুল করবেন না, মসফেটে যে ভিটি বা ভিটিএইচ দিয়ে থ্রেশহোল্ড ভোল্টেজ বোঝানো হতো, এখানে বিজেটির কিন্তু বলতে কোনো থ্রেশহোল্ড ভোল্টেজ নেই, একটি থার্মাল ভোল্টেজ রয়েছে। বিজেটির কিন্তু আবারও বলে দিচ্ছি কোনো থ্রেশহোল্ড ভোল্টেজ নেই, কিন্তু একটি থার্মাল ভোল্টেজ রয়েছে ভিটি। সেটাকে আমরা জানি কেটি বাই কিউ সূত্র দিয়ে প্রকাশ করা যায়, এবং সেটা হচ্ছে রুম রুম টেম্পারেচারের উপর নির্ভর করে। যদি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তাহলে সেটা সাধারণত 25 মিলিভোল্ট হয়ে থাকে। এই টি দিয়ে, কেটি এর টি হচ্ছে টেম্পারেচার, রুম টেম্পারেচার। আচ্ছা, আবার আমি ফেরত আসি। তাহলে আমি দেখলাম উপরের যে তিনটি ইকুয়েশন সেটা হচ্ছে একটা এনপি বিজেটির জন্য। তাহলে একটা পিএনপি বিজেটির ইকুয়েশন কিরকম হবে? আসলে হ্যাঁ, কোশ্চেন আছে কোনো? আইএস আইএস আইএস, কারেন্ট। জি স্যার। আচ্ছা, আইএসটা হচ্ছে আমি যেটা উল্লেখ করেছিলাম আগেও, যে আইএসটা হচ্ছে আপনার স্যাচুরেশন কারেন্ট। স্যাচুরেশন কারেন্ট হচ্ছে বিজেটির স্যাচুরেশন কারেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আপনার, যেহেতু বিজেটি আমরা দেখেছি দুইটা ব্যাক টু ব্যাক রিভার্স বায়াস ডায়োডের মতো, সো আইএস দিয়ে আসলে বিজেটির যে ডায়োড আছে, বিজেটির মধ্যে দুটো ডায়োড আছে যেটা আমি দেখিয়েছি একটু আগে, সেই ব্যাক টু ব্যাক রিভার্স বায়াস ডায়োডের একটি ডায়োডের স্যাচুরেশন কারেন্ট, ঠিক আছে? জি এইটার স্যার। ভ্যালু এটার ভ্যালু অনেক কম থাকে। আমি জানি না আপনাদের খেয়াল আছে কিনা, আমি তাও এঁকে দিতে পারি আপনাদের সুবিধার জন্য। সেটা হচ্ছে ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখতে এরকম কিছু একটা ছিল, একটু ইয়া হয়ে গেল, দাঁড়ান আমি আবার আবার এঁকে দিচ্ছি আপনাদের। ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখতে এরকম কিছু একটা ছিল। এখন মনে করে দেখেন এইখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ বড় একটা ভ্যালু, কিন্তু প্রকৃতপক্ষে এই ভ্যালুটা অনেক ছোট। এই যে এই ভ্যালুটা সেটাকে বলা হচ্ছিল আইএস ডায়োডের ক্ষেত্রে, ঠিক আছে? সো এই আইএস এই ভ্যালুটা আসলে সাধারণত ডায়োডের ক্ষেত্রে ন্যানো অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে, এবং এটা অনেক ছোট একটা ভ্যালু, ঠিক আছে? সো
যেহেতু বিজেটির মধ্যেও ডায়োড অবস্থিত, তার জন্য বিজেটিতেও আমরা আইএস এর অস্তিত্ব পাই এবং এটার ভ্যালু লো পাওয়ার বিজেটির ক্ষেত্রে ন্যানো অ্যাম্পিয়ার রেঞ্জে। একটা কথা উল্লেখ করে দিই আমি, সেটা হচ্ছে বিজেটি আর মসফেট এর মধ্যে একটা মূল পার্থক্য হচ্ছে, আমরা দেখতে পারবো সামনে যে বিজেটি তে আমরা বেজে কারেন্ট দেই এটা চালু করার জন্য, কারেন্ট কন্ডাক্ট করার জন্য, যেখানে মসফেটে আমরা কি দিয়েছিলাম, গেটে ভোল্টেজ দিয়েছিলাম। সো বিজেটি কারেন্ট দিয়ে চালু করছি আর মসফেট চালু করেছিলাম গেটে ভোল্টেজ দিয়ে। এটা একটি মূল পার্থক্য। আরেকটি পার্থক্য হচ্ছে বিজেটিতে এই আপনার কারেন্ট যে ক্যারিং ক্যাপাসিটি বিজেটির, যে প্র্যাকটিক্যালি বিজেটি গুলো বেশি পরিমাণ কারেন্ট ক্যারি করতে পারে, বেশি পরিমাণ কারেন্ট বহন করতে পারে, যেখানে মসফেট গুলোর কারেন্ট ক্যারি করার ক্যাপাসিটি তুলনামূলক কম হয়। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কথা বললাম আপনাদের সাথে আমি। আচ্ছা, এখন এই পর্যায়ে এসে আমি একটু দেখাই যে তাহলে আমি এনপিএন বিজেটির ইকুয়েশন দেখলাম, দেখতে পাচ্ছি পিএনপি বিজেটির ইকুয়েশন, এবং মোটামুটি দেখেন ইকুয়েশন গুলো একই রকমের, খালি একটা ছোট্ট পরিবর্তন আছে। যখন আপনি পিএনপি ট্রানজিস্টর বা পিএনপি বিজেটি নিয়ে কাজ করবেন, মনে রাখবেন এখানে এনপিএন বিজেটিতে আপনি একটা ইকুয়েশন লিখেছিলেন যখন, সেইটা ছিল ভিবিই বাই, ভালো করে দেখেন ইকুয়েশনটা ছিল আপনার আইসি ইজ টু আইএস ই টু দি পাওয়ার ভিবিই বাই ভিটি ছিল। ভিবিই ছিল এটা এনপিএন এ, কিন্তু যখন আপনি পিএনপি নিয়ে কাজ করবেন বিজেটি, তখন ভিবিই এর জায়গায় ভিইবি লিখতে হবে। ভিইবি হয়ে গেলেই সেই আইসির ইকুয়েশনটা তখন হয়ে যাবে পিএনপি বিজেটির জন্য। খেয়াল করে দেখবেন নিচে এই কথাটা উল্লেখ করে দেয়া আছে যে ফর পিএনপি বিজেটি রিপ্লেস ভিবিই উইথ ভিইবি। তাহলে আপনি আসলে একটা ইকুয়েশন শিখলেই আপনার দুটো ইকুয়েশন শেখা হয়ে যাচ্ছে। আর ডান দিকে আমি একটা কথা বিশেষভাবে উল্লেখ করেছি, আইই, এই যে দেখিয়েছিলাম যে আইই ইজ ইকুয়ালস টু আইসি প্লাস আইবি। এখানে একটা জিনিস আমি উল্লেখ করেছি, ইজ ট্রু ফর অল মোডস। তার মানে এটা অ্যাক্টিভ মোড বলেন অথবা স্যাচুরেশন মোড বলেন, দুটো মোডের জন্যই এটা হচ্ছে প্রযোজ্য। এই সূত্রটা আপনি এটা যে কোনো মোডেই ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে যে ইকুয়েশন গুলো আপনারা দেখছেন, সেই ইকুয়েশন গুলো কোনোভাবেই অ্যাক্টিভ মোড ব্যতীত অন্য মোডে ইকুয়েশন গুলো ব্যবহার করা যাবে না। এই বাঁ দিকে যে ইকুয়েশন গুলো দেখছেন, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। ওকে, সো এই স্লাইডের মাধ্যমে আপনারা একটা ধারণা লাভ করবেন যে কি কখন একটি বিজেটি অ্যাক্টিভ মোড বা স্যাচুরেশন মোডে থাকে, খুব সহজে বোঝার উপায়। আমি এনপিএন বিজেটিটা উল্লেখ করি বাঁ দিকে, যেটা এটা একটা এনপিএন বিজেটির সিম্বল। বাঁ দিকের টার্মিনালটাকে বলা হয় বেজ, নিচের যে টার্মিনালটা যেটাতে অ্যারো সাইন আছে সেটাকে বলা হচ্ছে এমিটার, এবং উপরের টার্মিনালটাকে বলা হয় কালেক্টর। আচ্ছা, এবার একটু বোঝার চেষ্টা করি একটা বিজেটি, কখন অ্যাক্টিভ মোডে থাকবে বা কখন স্যাচুরেশন মোডে থাকবে। একটু দেখি, একটা বিজেটি যদি আপনি কারেন্ট কন্ডাক্ট করতে চান, উল্লেখ্য যে আপনার একটা বিজেটিতে স্যাচুরেশন মোড এবং অ্যাক্টিভ মোড দুটো রিজনেই কারেন্ট কন্ডাক্ট করে, কারেন্ট ফ্লো করবে। সো আপনি যদি একটি বিজেটির মধ্যে দিয়ে কারেন্ট কন্ডাক্ট করতে চান, তাহলে অবশ্যই একটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে বেজ আর এমিটারের মধ্যে 0.7 এর একটা ভোল্টেজ ড্রপ থাকতেই হবে। আপনি এখন এটাও বলতেই পারেন যে 0.7 এর ভোল্টেজ ড্রপটা কেন থাকতে হবে। আমি একটু আগেই দেখিয়েছি যে একটা বিজেটি আসলে একটা এনপিএন যে জাংশনটা ছিল, এনপিএন জাংশন, তার পিএন অংশটা একটা ডায়োড। সেই ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াস করতে আমরা জানি, সেই ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করতে সাধারণত 0.7 ভোল্টেজের মতো লাগে। এটা আমাদের ডায়োড লেকচার থেকে আমরা জেনেছি। সো তার জন্য কারেন্ট কন্ডাকশনের জন্য আমাদের একটি ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করতে হবে এবং তার জন্য 0.7 ভোল্ট প্রদান করতে হয় ভিবিই এর মধ্যে। তো আমার কারেন্ট কন্ডাকশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা এনপিএন বিজেটি বলেন, একটা পিএনপি বিজেটি বলেন, কারেন্ট কন্ডাকশনের জন্য আমার 0.7 ভোল্টেজের দরকার। এনপিএন এর জন্য দরকার বেজে পজিটিভ, এমিটারে নেগেটিভ। যদি আমি টার্মিনাল চিন্তা করি তাহলে ভিবিই হবে 0.7, আর পিএনপির কথা চিন্তা করলে ঠিক উল্টা হয়ে যাবে, ভিইবি হয়ে যাবে 0.7। ভিইবি এমিটার থেকে বেজের ভোল্টেজটা হবে 0.7, ঠিক উল্টো।
আচ্ছা, আবার আমরা এনপিএন এ চলে আসি। তাহলে স্যাচুরেশন আর অ্যাক্টিভ রিজনের জন্য অবশ্যই কারেন্ট ফ্লো করবে। সেই দুটো রিজনের মধ্যে কারেন্ট ফ্লো করতে আমার ভিবিই হতে হবে 0.7। আচ্ছা, এবার আমি আসি। একটা জিনিস একবার খেয়াল করবেন। এবার আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি চিনবেন যে আসলে অ্যাক্টিভ রিজন নাকি স্যাচুরেশন রিজন। কখনো যদি কালেক্টর এবং এমিটার রিজনের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স যদি 0.3 এর মধ্যে থাকে, তার মানে উপরের কথাটা উল্লেখ করেন, আমি এখানে উল্লেখ করে দিয়েছি যে কালেক্টর আর এমিটারের ভোল্টেজ যদি 0.3 বা তার কম থাকে, তার মানে লেস দেন ইকুয়াল টু 0.3 থাকে, ভিসিই যদি লেস দেন ইকুয়াল টু 0.3 থাকে, ভিসিই লেস দেন ইকুয়ালস টু 0.3 থাকে, এটা আমি এনপিএন বিজেটির কথা বলছি, তাহলে অবশ্যই এটা স্যাচুরেশন রিজনে অপারেট করছে। যদি ভিসিইর ভ্যালু কোনো রকমে যদি ভিসিইর ভ্যালু কোনোভাবে গ্রেটার দেন 0.3 হয়ে যায়, তখন আমরা এটাকে বলে থাকি সেটা অ্যাক্টিভ রিজনে চলে গিয়েছে। এটা মনে রাখতে হবে। ঠিক উল্টো রিজনটা ঘটবে আমাদের পিএনপি বিজেটির ক্ষেত্রে। ডান দিকে যদি আমরা দেখি, তখন আমরা ভি কোনোভাবে যদি ভিইসি, এখন দেখেন ভিসিই বলছি না, আমি ভিইসি বলছি, ঠিক উল্টে গেছে। ভিইসির ভ্যালু যদি কোনোভাবে আপনার লেস দেন ইকুয়াল টু 0.3 হয়, তখন সেটাকে আমরা বলি সেটা স্যাচুরেশনে, অন্যথায় এটা অ্যাক্টিভ রিজনে রয়েছে। তাহলে আশা করি এই জিনিসটা আপনাদের একটু খেয়াল থাকবে। আচ্ছা, শুরুতেই দেখেন আমি আপনাদেরকে বিজেটির একটি ছবি দেখিয়েছিলাম, যেখানে বিজেটিটা দেখতে এরকম কিছু একটা ছিল। খেয়াল করে দেখেন উপরেই একটা কথা উল্লেখ করা আছে যে এটা একটা কি সিম্পলিফাইড স্ট্রাকচার, তার মানে বাস্তবে একটা বিজেটি দেখতে এরকম নয়। এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে এই ধরনের স্ট্রাকচার আঁকানো হয়েছে। কিন্তু একটা বিজেটি বাস্তবে তাহলে দেখতে কিরকম? একটা বিজেটি বাস্তবে দেখতে অনেকটা এইরকম। উপরে ছবিটা একটা ছবি দেয়া হয়েছে। একটা বিজেটি বাস্তবে দেখতে এরকম হয়। ৩টি টার্মিনালই উপস্থিত রয়েছে, কিন্তু আমার এনপিএন যে জাংশনটা আছে আগের মতো সহজভাবে সাজানো নেই, বরঞ্চ মনে হচ্ছে দেখে যে একটার খাপের ভেতর আরেকটা রয়েছে। এটা একটা এনপিএন বিজেটির বাস্তব চিত্র। এবং একইভাবে নিচে আরেকটি ছবি দেয়া হয়েছে যখন এই এনপিএন বিজেটিটা একটি ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসির মধ্যে থাকে, তখন এটার ছবিটা দেখতে কিরকম সেটার ছবিটা দেখানো হয়েছে। সো এইগুলো সব প্র্যাকটিক্যাল বা অ্যাকচুয়াল ট্রানজিস্টরের চিত্র। এবার আমি আসি সিম্বল নিয়ে কথা বলি। সো একটা বিজেটির সিম্বল দেখতে কিছুটা মসফেটের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও কিছুটা আলাদা রয়েছে। যেমন দেখতেই পাচ্ছেন যে বিজেটির কর্নার গুলা নিচের দিকে ঢালু করা। যেখানে একটা মসফেটের ছিল, কিন্তু আমি যদি রিপিট করি, একটা মসফেটের সিম্বল ছিল এরকম কিছু একটা দেখতে, যেটা এটা ছিল গেট, এখানে ছিল ড্রেন, এটা ছিল গেট ড্রেন সোর্স, একটা এন টাইপ মসফেটের ক্ষেত্রে। আর একটা এনপিএন বিজেটির ক্ষেত্রে ভালো করে দেখেন, একটা এনপিএন বিজেটির ক্ষেত্রে আমার উপরের এই অ্যারো সাইন যেখানে আছে সেটা হয়ে গেছে এমিটার। তার মানে এমিটারটা মসফেটের সোর্সের মতো অনেকটা। উপরের বিপরীত টার্মিনালটার নাম হয়ে গিয়েছে কালেক্টর, তার মানে এটা মসফেটের সাথে তুলনা করলে এটা ড্রেনের মতো। আর ইনপুট বা বাঁ দিকের টার্মিনালটার নাম হয়ে গেছে বেস, যেটা নাকি মসফেটের গেটের মতো, বাঁ দিকের গেটের মতো। সো পার্থক্য মনে হয় দেখতে পাচ্ছেন মসফেটের সিম্বলে গেট আর দেখেন পাশের যে অংশটা সেটার মাঝখানে একটা গ্যাপ রয়েছিল, কিন্তু এইখানে বিজেটিতে সেটা নেই। উল্লেখ্য, মসফেটের এই গ্যাপ দেওয়ার একটা বিশেষ বিশেষ কারণ রয়েছে সিম্বলে। আমরা কেন মসফেটে এইখানে সিম্বলে একটা গ্যাপ উল্লেখ করি? এই গ্যাপ দ্বারা বলতে বোঝানো হয় যে গেটের সাথে সরাসরি ড্রেন বা সোর্সের কোনো কানেকশন নেই। তার মানে মসফেটের গেট দিয়ে আসলে কখনো কারেন্ট ঢুকানো পসিবল না। তার মানে গেটের থেকে কখনো মসফেটের ড্রেনের দিকে বা সোর্সের দিকে কারেন্ট ঢুকানো পসিবল না, কারণ সেখানে একটা ইনসুলেটর রয়েছে, আপনারা জানেন। এটা মনে করিয়ে দেওয়ার জন্যই এটার মাঝখানে সিম্বলে একটি গ্যাপ দেওয়া হয়েছে, যেখানে কিন্তু বিজেটির কোনো গ্যাপ নেই।
এটি একটি এনপিএন বিজেটির সিম্বল। পিএনপি বিজেটিতে যে জিনিসটা হয়েছে একটু দেখি। উপরে আমি এমিটার টার্মিনাল দিয়েছি, নিচে কালেক্টর। এমিটার থেকে কারেন্টটা ভিতরে ঢুকছে মনে হচ্ছে। তার মানে অ্যারো সাইন যেখানে থাকবে সেটাই কিন্তু এমিটার, সবসময় মনে রাখবেন। বাইরে যদি বের হয় অ্যারো সাইনটা তাহলে সেটা এনপিএন, ভিতরের দিকে ঢুকলে সেটা পিএনপি, এবং সিম্বলটা দেখতে একই রকম। এবার আমি একটা জিনিস উল্লেখ করব যে আপনাদের বিজেটির কারেন্ট ফ্লোর ডাইরেকশনটা এনপিএন এ কালেক্টর থেকে এমিটারের দিকে কারেন্ট ফ্লো করে, আর পিএনপি তে এমিটার থেকে কালেক্টরের দিকে কারেন্ট ফ্লো করে। ঠিক আছে? যেমনটি একটা এন টাইপ মসফেটের ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্ট ফ্লো করেছিল, তেমন ভাবে একটা এনপিএন বিজেটিতে কালেক্টর থেকে এমিটারের দিকে কারেন্ট ফ্লো করবে। এবার উপরে একটি জিনিস আমি লিখে রেখেছি আপনাদের জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। সেটা হচ্ছে একটা বিজেটি হচ্ছে একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস। কারণ খেয়াল করে দেখবেন, একটু আগে আমরা দেখিয়েছি অ্যাক্টিভ মোডের বিস্তারিত অপারেশন। সেখানে আমরা যে কাজটা দেখিয়েছিলাম যে বেস দিয়ে আমরা আসলে কারেন্ট বা হোল ভিতরে পাস করে দিচ্ছি বা হোল ভিতরে প্রবেশ করাচ্ছি। সো আসলে এই কারেন্ট প্রবেশ করানোর ফলেই আসলে আপনার বিজেটি চালু হয়। চালু হওয়ার দরুন আপনার কালেক্টর থেকে এমিটারের দিকে কারেন্টের প্রবাহ হয়। তার মানে আপনি একটা বিজেটিকে চালু করছেন বেজে কারেন্ট দেওয়ার মাধ্যমে। এর জন্য যখনই আপনি এই কারেন্টের পরিমাণটা, বেজে কারেন্টের পরিমাণটা বৃদ্ধি করবেন, আপনার কালেক্টর থেকে এমিটারের মধ্যে আপনার কারেন্টের পরিমাণটা বেড়ে যাবে। তার মানে আপনি বুঝতেই পারছেন, আমি বেজে কারেন্ট কমানো বাড়ানোর মাধ্যমে আমি কালেক্টরের কারেন্ট কমানো বা বাড়াতে পারি। তো এর জন্য একটা বিজেটিকে বলা হয় কারেন্ট কন্ট্রোল ডিভাইস। মানে আমি বেজের কারেন্ট দিয়ে আসলে ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারবো। জিরো কারেন্ট দিলে বিজেটি বন্ধ। যদি আমি আস্তে আস্তে বেজের কারেন্ট বাড়াতে থাকি, আস্তে আস্তে কালেক্টরের কারেন্ট বাড়বে, যেটাকে আমরা আউটপুট কারেন্ট বলে থাকি সাধারণত। সেই কারেন্টটা বাড়বে এবং কারেন্ট কন্ডাক্ট করবে। এবং মসফেটে আমরা যেটা দেখেছিলাম যে গেটে কিন্তু আমরা ভোল্টেজ দিয়েছিলাম। ভোল্টেজ দেওয়ার মাধ্যমে আমরা ড্রেন থেকে সোর্সে কারেন্ট পেয়েছিলাম মসফেটের ক্ষেত্রে। আবারও বলছি, মসফেটে আমরা গেটে ভোল্টেজ দিয়েছিলাম এবং ড্রেন থেকে সোর্সের মধ্যে কারেন্ট পেয়েছিলাম। গেটে যত বড় ভোল্টেজ দিব, আমার ড্রেন থেকে সোর্সের মধ্যে কারেন্টের পরিমাণ তত আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এটা আমরা ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে দেখেছিলাম মসফেটের। তার মানে মসফেট একটা আসলে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। আমি গেটে ভোল্টেজের মাধ্যমে আউটপুট যে কারেন্ট, দ্যাট মিনস ড্রেন থেকে সোর্সের যে কারেন্ট, সেটা বৃদ্ধি করতে পারছি বা কন্ট্রোল করতে পারছি। তার মানে মসফেট একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, যেখানে বিজেটি হলো একটি কারেন্ট কন্ট্রোল ডিভাইস। এবার আসি বিজেটির ক্যারেক্টারিস্টিক কার্ভ নিয়ে কথা বলি। একটি বিজেটির ক্যারেক্টারিস্টিক কার্ভ দেখতে অনেকটাই মসফেটের মতো, আমি আগেও দেখিয়েছি। এবং এখানে বেশ কিছু ভিন্ন বেস এমিটার ভোল্টেজের মধ্যে আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখানো হয়েছে বিজেটির। দেখেন, এক্স এক্সিস এর নাম ভিসিই, কালেক্টর এমিটারের ভোল্টেজ, এবং ওয়াই এক্সিস এর নাম হচ্ছে আইসি, কালেক্টর কারেন্ট। আমি আগেও দেখিয়েছি এই যেই স্লপি অংশটা ডান দিকের, যেটা হচ্ছে এই অংশগুলো, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ রিজন, যেটা নাকি অ্যাম্প্লিফিকেশনের জন্য গুরুত্বপূর্ণ। এবং ছোট্ট এই অংশটাকে দেখতেই পাচ্ছি, অনেক ছোট, অনেক ছোট এই অংশটাকে বলা হচ্ছে স্যাচুরেশন রিজন। মনে করে দেখেন, যেহেতু এই অংশটা এতই ছোট, আসলে এই ভিসির ভ্যালুটা তাহলে একটি স্যাচুরেশন রিজনের জন্য খুবই ছোট হবে। এবং আসলেই তাই। কালেক্টর আর একটু আগে দেখেছি, ভিসি যখন 0.3 বা তার নিচে থাকে, তখনই শুধুমাত্র সেটা স্যাচুরেশন রিজনে থাকে। এবং আপনি বুঝতেই পারছেন, মসফেটের মতো অ্যাক্টিভ রিজনে দেখতেই পাচ্ছি যে আমাদের এই যে ঢাল রয়েছে, তার মানে কি এই ঢালু অংশে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু একটি ফাইনাইট ভ্যালু, বরঞ্চ ইনফাইনাইট নয়। এই ফাইনাইট ভ্যালু হওয়ার দরুন আমরা যদি এটাকে পিছন দিকে বর্ধিত করি, যেটাকে বলা হয় ইন্টারপোলেশন বা এক্সট্রাপোলেশন, যেটা আপনি বলেন, সেটা যদি আমি করার ফলে আমার এক্স অ্যাক্সিসে মাইনাস ভি এ ভ্যালুতে ছেদ করে। এই ভি এ ভ্যালুর দরুন আপনি আসলে এই রিজনে কি রকম রেজিস্ট্যান্স রয়েছে সেটা আপনি বের করতে পারবেন। এই রিজনের রেজিস্ট্যান্সটা, অ্যাক্টিভ রিজনের রেজিস্ট্যান্সটা আউটপুট রেজিস্ট্যান্স নামে পরিচিত। এবং এটা বের করার নিয়ম হচ্ছে, আমরা জানি রেজিস্ট্যান্স হচ্ছে ভোল্টেজ বাই কারেন্টের রেশিও। তো এই ক্ষেত্রে আর জিরোটা হচ্ছে ভিআই প্লাস ভিসি ডিভাইডেড বাই আইসি সূত্র ব্যবহার করলে আপনি আউটপুট রেজিস্ট্যান্স পেয়ে যাবেন। তাহলে এই হলো আমার একটি বিজেটির ক্যারেক্টারিস্টিক কার্ভ।
আরেকটা জিনিস আমি উল্লেখ করতে পছন্দ করব যে বিজেটিতে এই অ্যাক্টিভ রিজনে যে ঢালুর সৃষ্টি হয়েছে বা ফাইনাইট একটা রেজিস্ট্যান্স হয়েছে, তার মানে কালেক্টর এমিটার ভোল্টেজ বাড়ার সাথে সাথে কালেক্টরের এমিটার ভোল্টেজ বাড়ার সাথে সাথে আমার কারেন্টেরও বৃদ্ধি ঘটছে। এই ঘটনাটাকে বলা হয়, এই অংশের এই ঘটনাটাকে বলা হয় আর্লি এফেক্ট। এটাকে বলা হচ্ছে আর্লি এফেক্ট। এইটাকে বলা হচ্ছে আর্লি এফেক্ট। ঠিক আছে, তাহলে আমরা এই স্লাইডটা দেখলাম, যেটাখানে আমি দেখলাম যে ডিপেন্ডেন্স অফ আইসি অন দ্য কালেক্টর। তার মানে কালেক্টরের কারেন্টের ডিপেন্ডেন্স কার উপরে? কালেক্টর টু এমিটার ভোল্টেজের উপরে। এই ছিল আমাদের বিজেটির ক্যারেক্টারিস্টিক কার্ভ। এবার কিছু ইম্পর্টেন্ট নোট আমি আপনাদেরকে দিব, যেটা আমাদের ম্যাথ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেটা খুব ভালো করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে, যদি একটি বিজেটি কন্ডাক্টিং হয়, তাহলে আমরা যদি শিওর না থাকি যে এটি কোন রিজনে আছে বা কোন মুডে অপারেট করছে, তাহলে আমরা ধরে নিব, অ্যাজিউম করে নিব এটা অ্যাক্টিভ মুডে আছে। তাহলে আবারও আমি রিপিট করছি কথাটা, যদি একটি বিজেটি কন্ডাক্টিং হয়, কন্ডাক্টিং বলতে বোঝায়, যদি এনপিএন বিজেটির কথা চিন্তা করি, কন্ডাক্টিং বলতে এনপিএন বিজেটির জন্য আমি আপনাদেরকে উল্লেখ করেছিলাম যে তার মানে আপনার বেজ এমিটারের মধ্যে 0.7 ভোল্ট রয়েছে। তখন আমি যদি না বুঝতে পারি যে এটি কোন রিজনে রয়েছে, তাহলে আমি ধরে নিব, অ্যাজিউম করব যে এটি আসলে অ্যাক্টিভ মুডে রয়েছে। এবং অ্যাক্টিভ মুডে রয়েছে ধরে আমি অ্যাক্টিভ মুডের সূত্র ইউজ করব, যে সূত্রগুলো আমি দেখেছি। সেই সূত্র ব্যবহার করে আমি সকল কারেন্ট এবং ভোল্টেজ বের করার চেষ্টা করব। এবং বের করা যদি হয়ে যায়, তখন আমার কাজ সেখানেই থামবে না। বের করার পর আমি চেক করব যে কারেন্ট ভোল্টেজ গুলো বের করলাম, সেটা দিয়ে আমি কন্ডিশন টেস্ট করব। যে কন্ডিশন আমি চেক করব যে আমার আসলে এটি অ্যাক্টিভ মুডে রয়েছে কিনা। যদি এটি কন্ডিশন ম্যাচ করে যায়, তাহলে আমাদের অ্যানালাইসিস কমপ্লিট হয়ে যাবে। আর যদি কন্ডিশন ম্যাচ না করে, মানে আদারওয়াইজ যদি কন্ডিশন ম্যাচ না করে, আমি কারেন্ট ভোল্টেজ বের করে দেখলাম, তারপর কন্ডিশন ম্যাচ করাতে গেলাম, দেখলাম যে এটি অ্যাক্টিভ মোডের কন্ডিশনে নেই, তার মানে এমিটার বেস জাংশনটি যেমনটি ফরওয়ার্ড বায়াসে থাকার কথা সেটা ফরওয়ার্ড বায়াসে নেই, বা কালেক্টর বেস জাংশনটি যেমনটি রিভার্স বায়াস রিজনে থাকার কথা অ্যাক্টিভ মোডে, সেটি রিভার্স বায়াসে না থেকে হয়তোবা ফরওয়ার্ড বায়াসে রয়েছে। এরকম যদি ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে আমরা তখন নিশ্চিত হয়ে যাব যে আসলে বিজেডিটা স্যাচুরেশন রিজনে রয়েছে, এবং আবারও আমাকে সেটা অ্যানালাইসিস বা সলভ করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য অঙ্ক বা বিজেটির ম্যাথ সলিউশনের ক্ষেত্রে। আর অ্যাম্পলিফায়ার অ্যাপ্লিকেশনের জন্য আমি আগেই উল্লেখ করেছি যে বিজেটি অ্যাক্টিভ মোডে অপারেট করে। আর সুইচিং এর জন্য আমরা কাট অফ আর স্যাচুরেশন মোড ব্যবহার করে থাকি সাধারণত। আর এটা আমি বলেছি যে অ্যাক্টিভ মোডে আমার কালেক্টর কারেন্টটা ভিসি এর উপর নির্ভর করে। অ্যাক্টিভ মোডে যে কালেক্টর এমিটার ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে আইসিও বাড়তে থাকে। এই ফেনোমেননটার নাম হচ্ছে আর্লি এফেক্ট, আমি আগেই উল্লেখ করেছি। এবং এটাকে প্রকাশ করার জন্য একটি ফাইনাইট রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়। সো এই সব গুরুত্বপূর্ণ কথা আমাদের মাথায় রাখতে হবে। এবার আপনাদের জন্য আমার লেখা কিছু সাজেশন। যখন আপনারা একটা বিজেটির ডিসি সার্কিট সলিউশন করবেন, শুরুতেই যে কাজটা করবেন, যে যদি সম্ভব হয় প্রথমেই ক্যালকুলেট বা বের করার চেষ্টা করবেন যদি কোনো ভ্যালু বের করা যায়। যেমন উল্লেখ্য, যদি আপনি সরাসরি দেখতে পারেন যে কোনো রেজিস্ট্যান্সের ভ্যালু সরাসরি বের করা যাচ্ছে, বা কোনো নোডের ভোল্টেজ বের করা যাচ্ছে, যেমন বেস বা কালেক্টর বা এমিটারের ভোল্টেজ বের করা যাচ্ছে, বা কোনো ব্রাঞ্চের কারেন্ট যেমন কালেক্টর কারেন্ট, এমিটার কারেন্ট বা বেস কারেন্ট বের করা যাচ্ছে, আপনি সরাসরি বের করে ফেলবেন। এটা বের করার পরে নাম্বার 2, চেষ্টা করবেন যে বের করতে এটা কি কোন রিজনে অপারেট করতেছে। চেষ্টা করবেন এটা কোন রিজনে অপারেট করছে সেটা বের করার। এটা বের করার জন্য আপনার খেয়াল করতে হবে বেসের ভোল্টেজ, কালেক্টরের ভোল্টেজ, এমিটারের ভোল্টেজ খেয়াল করতে হবে। এই ভোল্টেজ গুলো খেয়াল করার মাধ্যমে আপনাকে দেখতে হবে এমিটার বেস জাংশন কোন বায়াসে রয়েছে, কালেক্টর বেস জাংশন কোন বায়াসে রয়েছে, সেটি দেখে আপনি এটা জাজ করতে পারবেন।
যদি সেটাই সম্ভব না হয় তাহলে আমাদের একটু আগে আমরা যেটা দেখলাম, যদি সম্ভব না হয় তখন আমরা ধরে নিব অ্যাক্টিভ মোডে রয়েছে এবং তারপরে নাম্বার 3 প্রসিড করব, যে আমরা ইকুয়েশন লিখব, সেই অপারেটিং রিজন অনুসারে ইকুয়েশন লিখব। অ্যাক্টিভ মোড হলে অ্যাক্টিভ মোড, স্যাচুরেশন হলে স্যাচুরেশন মোডের ইকুয়েশন লিখব। ইকুয়েশন লিখে আমরা তারপর 4 নম্বরে চলে যাব, যে কোনো কেসিএল বা কেভিএল ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের সকল প্যারামিটার যেমন ভোল্টেজ, কারেন্ট বা রেজিস্ট্যান্সের ভ্যালু বের করার চেষ্টা করব। যদি আমাদের অ্যাজাম্পশন থেকে থাকে অ্যাক্টিভ মোডের, ফাইনালি বের করার পরে আমরা আবার এটা ভ্যালিডেশনের জন্য বা জাস্টিফিকেশনের জন্য কন্ডিশন টেস্টিং করব। যদি ঠিক হয় তাহলে আমাদের অঙ্ক সেখানেই শেষ, আর যদি না ঠিক হয় তাহলে আমাকে অ্যাক্টিভ মোডের অ্যাজাম্পশন বাদ দিয়ে তখন আমাকে স্যাচুরেশন মোড ধরে ম্যাথটি করতে হবে। উল্লেখ্য, স্যাচুরেশন মোডে কিন্তু আপনি অবশ্যই অ্যাক্টিভ রিজনের কোনো সূত্র ব্যবহার করতে পারবেন না। তার মানে স্যাচুরেশন রিজনে আপনার জন্য এই সূত্রটা ব্যবহার করা সম্ভব, যেমন IE ইজ ইকুয়ালস টু IC প্লাস IB, কারণ এটি সকল রিজনের জন্যই সত্য। আর আপনি স্যাচুরেশন রিজনের জন্য KVL KCL নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন, কিন্তু অন্য কিছু নয়। আইসি আর আই তো মাঝে মাঝে সমান ধরা হয়, তো তখন কারণ করতো। আচ্ছা, আইসি আর আইই অ্যাকচুয়ালি যে জিনিসটা আপনি বললেন যে সমান ধরা হয়, আসলে আইসি আর আইই সমান নয়। আইসি আর আই আপনি যদি খেয়াল করেন, প্রথমে আমাদের অ্যাক্টিভ মোডের আমি যে সার্কিটটা সেটা যেটা এঁকেছিলাম সেটার দিকে যদি যাই, একটু খেয়াল করবেন যে দেখেন, ভালো করে একটু খেয়াল করে দেখেন, আইসি যে কারেন্টটা ঢুকলো সেটা কিন্তু আই দিয়ে বের হয়ে যাবে, আবার আইবি যে কারেন্টটা আমরা প্রবেশ করালাম বিজেটি কে চালু করার জন্য সেটাও কিন্তু আই দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এই ছবি দেখে আসলে বোঝা যাচ্ছে যে আইসি এবং আইই কারেন্টটা আসলে আইই এর মাধ্যমে বের হচ্ছে। তার মানে আইই হবে আইবি এবং আইসির যোগফল। তার মানে আইই কারেন্টটা বা এমিটার কারেন্টটা সবসময় আইসি থেকে বড় হবে এবং আইবি থেকে বড় হবে। হ্যাঁ, বড় হওয়ার পরিমাণটা কিরকম, খুবই অল্প, খুবই নগণ্য পরিমাণ বড় হয়, এটা অবশ্যই সত্য যে খুবই কাছাকাছি ভ্যালু হয় আইই এবং আইসির। কেননা বেজে যেই কারেন্টটা আমরা প্রবেশ করাই সেটা আসলে অনেক ছোট। একটা লো পাওয়ার বিজেটির ক্ষেত্রে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট বেস দিয়ে প্রবেশ করানো হয়। কিরকম মিলি অ্যাম্পিয়ার, অনেক ছোট, আমরা দেখতে পারবো সামনে। সো ওই ছোট ভ্যালুটা যখন আমরা কালেক্টরের কারেন্টের সাথে যোগ করি, দেখবো যে আমার এমিটার কারেন্টটা আসলে নিতান্তই খুবই অনেক ছোট থাকবে। একটা উদাহরণ যদি দেই, আপনার কালেক্টর কারেন্টটা যদি 2 মিলি অ্যাম্পিয়ার হয়, আমি হয়তোবা সেটার জন্য বেজে আমি সেটার জন্য হয়তোবা বেজে 0.02 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করিয়েছিলাম। 0.02 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করানোর ফলে আপনার কালেক্টর দিয়ে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকবে এবং এমিটার দিয়ে 2.02 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট বের হবে। তার মানে যদিও দেখতে পাচ্ছি এমিটার এবং কালেক্টরের কারেন্ট অনেক কাছাকাছি, প্রায় সমানই ধরা যায়, কিন্তু এক নয়। এটা ক্লিয়ার হয়েছে? এটা কি বোঝা জি যাচ্ছে? জি ওকে স্যার। ওকে, আচ্ছা, ঠিক আছে। কারোর কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। আচ্ছা, এই ছিল আমার অ্যাডভাইস ডিসি সার্কিট সলিউশনের ক্ষেত্রে। এটা অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন অ্যাডভাইস গুলো ফলো করে, তাহলে দেখবেন ম্যাথ গুলো করতে বেশ সহজ লাগবে। আচ্ছা, প্রথমেই যে ম্যাথটাই আমি দেখাবো এখানে, সেটি হচ্ছে একটি এক্সাম্পল 1 নাম দিয়েছি আমি। আপনাদের এটা সেড্রে স্মিথ বইয়ের থেকে লেকচারটি করা, এবং এটা সেড্রে স্মিথের খুব সম্ভবত প্রথম উদাহরণটাই এটি। আচ্ছা, বলতেছে যে এখানে একটি সার্কিট দিয়ে দিয়েছে বাঁ দিকে, এটারই সলিউশনের অংশবিশেষ ডান দিকে দেখানো হয়েছে। যাই হোক, এখানে বিটার ভ্যালু দেখেন শুরুতেই আপনাকে বলে দেওয়া আছে এটি 100, এবং বলতেছে যে ভিবি এর ভ্যালু যখন 0.7 তখন আমার কালেক্টর কারেন্ট 1 মিলি অ্যাম্পিয়ার। তো বলতেছে এরপর ডিজাইন করতে বলছে সার্কিটটা। ডিজাইন করার অর্থ হচ্ছে অজানা ভ্যালু বের করা। তার মানে এখানে আপনার দেখতেই পাচ্ছি আমি রেজিস্ট্যান্স দুটোর ভ্যালু অজানা, এবং নোডের যে ভোল্টেজ, যেমন কালেক্টর এবং এমিটার নোডের ভোল্টেজটা অজানা, এইগুলো আমার বের করতে হবে। সো ডিজাইন দ্য সার্কিট সো দ্যাট a current of 2 milliampere flows through the collector and a voltage of plus 5 volt appears at the collector. তার মানে কালেক্টরে 5 ভোল্ট আসবে এবং কালেক্টর দিয়ে এখন 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে।
দেখেন এখানে যেটা দেয়া ছিল কালেক্টর দিয়ে যখন 1 মিলি অ্যাম্পিয়ার ফ্লো করে তখন ভ্যালু দেয়া ছিল বেস থেকে এমিটারের, সেটা হচ্ছে 0.7। কিন্তু এখন নতুন একটি কথা বলছে যে এটি যদি তুমি ডিজাইন করবা যদি মানে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করাইতে হবে। তার মানে আমি বুঝতেই পারছি কমন সেন্স অ্যাপ্লাই করলে যে বেস থেকে এমিটারে 0.7 ভোল্টেজ অ্যাপ্লাই করলে 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়া যাচ্ছে। অবশ্যই 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পেতে বেস থেকে এমিটারের ভোল্টেজ পরিবর্তন ঘটবে, সেটা আমাকে বের করতে হবে। আর আরেকটা জিনিস তারা বলে দিয়েছে যে আমার কালেক্টরের ভোল্টেজটা হচ্ছে হাই ভোল্টেজ। সো এই কিছু জিনিস আমার জানার রয়েছে, এটা দিয়ে আমার ম্যাথটা সলভ করতে হবে। সো আমি স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করব আপনাদের সেই অ্যাডভাইস গুলোর অনুসারে আগানো। আচ্ছা, এবার দেখি আমরা ফার্স্ট এই সার্কিটের দিকে তাকাবো আমরা। আমি কি জানি? আমি জানি যে আমার বেজের ভোল্টেজ কত, সেটা হচ্ছে 0। আমার কালেক্টরের ভোল্টেজ কি আমি জানি? হ্যাঁ, অবশ্যই জানি। কালেক্টরের ভোল্টেজ উল্লেখ করাই রয়েছে, সেটা হচ্ছে 5 ভোল্ট। কালেক্টরের ভোল্টেজ 5 ভোল্ট রয়েছে। আচ্ছা, এবং বলেছে যে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। তাহলে এখান থেকে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। শুরুতেই অ্যাডভাইস যেটা ছিল যে যদি কোনো প্যারামিটার বের করা সম্ভব হয় তাহলে সেটা বের করে ফেলা। সো যেহেতু আমি কালেক্টরের ভোল্টেজ জানি, আমি ভিসিসি বলা হয় এটাকে বা সাপ্লাই ভোল্টেজ, সেটা জানি 15 ভোল্ট, এবং কারেন্টটা জানি কালেক্টর কারেন্ট, বিশেষ করে এই কারেন্টটার নাম হচ্ছে কালেক্টর কারেন্ট, সেটা জানি। তার মানে আমি আসলে আরসি এর আরসি ভ্যালু বের বের করতে পারবো। হ্যাঁ আরসি বের করতে পারবো, রাইট। সো আরসি বের করার ক্ষেত্রে যেই জিনিসটা হবে আমি খুব সহজেই বের করতে পারি, যেহেতু আমার কারেন্টটি ভিসিসি থেকে ভিসির দিকে প্রবেশ করছে, তাহলে আমি নোডালের মতো ইকুয়েশন লিখতে পারি। দাঁড়ান একটা মিনিট। হ্যাঁ, নোডালের মতো ইকুয়েশন লিখতে পারি, যেমনটি আরসি রেজিস্ট্যান্সটা হবে, যেহেতু ভিসিসি থেকে ভিসির দিকে প্রবেশ করছে কারেন্টটি, ভিসিসি মাইনাস ভিসি ডিভাইডেড বাই কারেন্টের ভ্যালু, তার মানে আইসি বা কালেক্টর কারেন্ট। এটি করার ফলে আমি দেখব যে আসলে সেই ভ্যালুটা আসে। আমি বুঝতেই পারছি 15 থেকে 5 বাদ গেলে 10 থাকে, আর নিচে 2 মিলি অ্যাম্পিয়ার। 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, আর মিলি অ্যাম্পিয়ারটা কিলো হয়ে যাচ্ছে, তাহলে 5 কিলো ওহম। তাহলে আমি একটা ভ্যালু পেয়ে গেলাম যে আরসির ভ্যালুটা হচ্ছে 5 কিলো ওহম। দেখেন আমি এখনো কিন্তু ডিসাইড করিনি বা চেকও করিনি এটা কি আইদার অ্যাক্টিভ রিজন নাকি স্যাচুরেশন রিজন বা কাট অফ। আমি এটা নিয়ে চিন্তাই করিনি, কারণ হচ্ছে যে যেই কন্টেন্ট গুলো দেয়া আছে তা দিয়ে এগুলো চিন্তা ছাড়াই নর্মাল কেভিএল কেসিএল অ্যাপ্লাই করে এই প্যারামিটার বের করা যায়। সো একবার আমি এটা বের করার পরে আমি খেয়াল করব যে আমার কি অন্য কোনো প্যারামিটার আর বের করা সম্ভব নাকি। আরসি বের করলাম, বেজের ভোল্টেজ জানি, কালেক্টর কারেন্ট জানি, আমি কি এমিটারের ভোল্টেজ জানি? দেয়া আছে? নেই। আচ্ছা, আমি কি এমিটারের কারেন্ট জানি? না। আমি কি বেজের কারেন্ট জানি? না। বা এমিটার রেজিস্ট্যান্স জানি? না। এই জিনিসগুলো আমার জানা নেই। তার মানে এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে একটি বিজেটি কোন রিজনে রয়েছে সেটি জানতে আপনার কিছু জিনিস লাগবে। সেটি হচ্ছে যে আপনার কালেক্টর ভোল্টেজ দরকার, বেজের ভোল্টেজ দরকার, এবং এমিটারের ভোল্টেজ দরকার। কিন্তু এগুলো সবগুলো কিন্তু এখানে উল্লেখ করা নেই। কিন্তু আপনি যদি একটু কমন সেন্স অ্যাপ্লাই করেন তাহলে আপনি একটা জিনিস খুব স্পষ্টতই বুঝতে পারবেন যে আপনার বেস ভোল্টেজটা যেহেতু 0, কালেক্টর ভোল্টেজটা যেহেতু আপনি জানেন এটা 5 ভোল্ট, এবং আপনি জানেন যে এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে, কারণ এটা প্রশ্নে উল্লেখ করা রয়েছে। প্রশ্নে এটা উল্লেখ করা রয়েছে যে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। তাহলে সার্কিটের মধ্যে অবশ্যই একটা কারেন্ট ফ্লো হচ্ছে। এখন কারেন্ট ফ্লোর কন্ডিশন অনুসারে আমি একটা জিনিস বলেছিলাম আপনার অবশ্যই কারেন্ট ফ্লো করতে বেস এমিটারের মধ্যে যে ডায়োডটা রয়েছে দ্যাট মিন্স ভিবিই, সেটা অবশ্যই 0.7 ভোল্ট হতেই হবে। এটা হতেই হবে, না হলে কারেন্ট ফ্লো করবে না। এখন ভিবিই যদি 0.7 ভোল্ট হয়, যেহেতু ভিবি বলতে বোঝায় ভিবি মাইনাস ভিই,
ইজ ইকুয়ালস টু 0.7 এবং ভিবির ভ্যালু যেহেতু 0 ভোল্ট, তাহলে আমি বুঝতেই পারছি আমার ভিই আসলে -0.7 ভোল্ট। তাহলে আমি পেয়ে গেলাম যে আমার এমিটার ভোল্টেজটা কত। তাহলে আমার এমিটার ভোল্টেজটা আসলে আমি যদি উল্লেখ করি, আমার এমিটার ভোল্টেজটা আসলে -0.7। এখন দেখেন আমি বেজের ভোল্টেজ জানি, এমিটার ভোল্টেজ জানি, কালেক্টর ভোল্টেজ জানি। এখন যদি আমি একটু তুলনা করি, আমি আসলে বের করতে পারবো এটা কোন রিজনে রয়েছে। প্রথমেই আমি দেখব যে আমার কালেক্টর বেস যে জাংশনটা সেটা কোন রিজনে রয়েছে। ভালো করে খেয়াল করব, কালেক্টরটার ভোল্টেজটা বেশি এবং বেজের ভোল্টেজটা কম। কালেক্টরে 5 ভোল্ট, বেজে ভোল্টেজ কম, 0। তাহলে কালেক্টর বেস যে জাংশনটা সেটাকে আমরা বলছি এটা রিভার্স বায়াস রিজনে রয়েছে। তাহলে কালেক্টর সিবিজে এটা রিভার্স বায়াস। এখানে একটা কনফিউশন অনেকেরই হবে, এটা আমি আগেই উল্লেখ করে দিই যে দেখেন আমি বলছি কিন্তু কালেক্টর বেস জাংশন, দেখতে পাচ্ছি কালেক্টরে পজিটিভ এবং বেশি ভোল্টেজ রয়েছে এবং বেজে কম ভোল্টেজ রয়েছে। তাহলে কালেক্টর বেস জাংশনকে কেন আমরা ফরওয়ার্ড বায়াস বলছি, সরি রিভার্স বায়াস বলছি, কেন ফরওয়ার্ড বায়াস বলছি না? কারণটা হচ্ছে এইরকম যে আপনি এই কনভেনশনটা একটু আপনার মাথায় মনে রাখতে হবে যে বেশিরভাগ বইয়ে যেই কাজটা করা হয় যে আপনার বেজের রেসপেক্টে আপনার জাংশনের ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস উল্লেখ করা হয়। তার মানে বেজের রেসপেক্ট বলতে কি বোঝাচ্ছি, আপনি উল্টোটা চিন্তা করবেন। আচ্ছা ঠিক আছে, কালেক্টরে বেশি ভোল্টেজ, বেজে কম ভোল্টেজ, তাহলে এটা কালেক্টর বেস জাংশন। তো আমি বেজ কালেক্টর জাংশন যদি চিন্তা করতাম, তার মানে কি বেজে ছোট আছে কালেক্টরে বড় আছে, তাহলে বেজের দিক থেকে চিন্তা করলে আমার এই জাংশনটা আসলে রিভার্স বায়াস হয়ে আছে। এই কথাটা কি স্পষ্ট কেউ বুঝতে পেরেছেন আমি কি বলেছি? এটা কিন্তু বোঝা গুরুত্বপূর্ণ। বেস কে রেফারেন্স করে আমরা বায়াসটা রাইট ডিপেন্ড করতে, স্যার বেজে যদি আরেকটা বেশি হয় সেই ক্ষেত্রে ওটা ফরওয়ার্ড। ওকে, রাইট রাইট, এটাই আমি বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। আমি আরেকবার একটু ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আহ, একটা ছোট উদাহরণ দেই, তাহলে হয়তোবা আপনাদের জন্য এটা আরো সহজ হয়ে যাবে। সো একটা এই এনপিএন বিজেটি তো, সো মনে করে দেখেন এই ছিল আপনার এনপিএন বিজেটিটা, এটা ছিল বেস, এদিকে ছিল কালেক্টর, এদিকে ছিল এমিটার, ঠিক আছে? তো আমি কখন কালেক্টর, তাহলে আমি যদি এইটার কথা বুঝাইতে চাই আপনাদেরকে, বাঁ দিকের ছবিটার অনুসারেই আঁকতে চাই, তাহলে এটা কিরকম হচ্ছে দেখেন, কালেক্টরে বড় ভোল্টেজ রয়েছে, তো এর জন্য আমি এদিকে ব্যাটারির পজিটিভটা দিলাম, এদিকে নেগেটিভটা দিলাম। আর এমিটারে কি, এমিটার আর ইয়ার মধ্যে এই সম্পর্কটা কিরকম, ঠিক উল্টো। তার মানে এবার বেস কিন্তু বড় ভোল্টেজে রয়েছে, তাই না? বেস বড় ভোল্টেজ রয়েছে এরা, তার মানে দেখতে অনেকটা এরকম হয়ে গেল। কারণ বেজে আছে 0 ভোল্ট কিন্তু এমিটার আছে নেগেটিভ ভোল্ট, তার জন্য এমিটারে নেগেটিভ দিয়ে দিলাম, মানে ছোট ভোল্টেজ দিয়ে দিলাম, আর বেজে দিলাম বড় ভোল্টেজ, পজিটিভ দিলাম। তাহলে চিত্রটা দেখতে অনেকটা এরকম। এবং এই ধরনের চিত্র দেখেন, এইটাকে বলছিলাম আমরা কালেক্টর বেস জাংশন বলছিলাম আমরা এইটাকে, এই জাংশনটাকে। এবং আমরা এখন এই জাংশনটাকে আমরা যদি বেজের রেফারেন্সে চিন্তা করি, দেখেন বেজের রেফারেন্সে চিন্তা করলে আপনি দেখবেন বেজের দিকে নেগেটিভ আছে, এই দিকে পজিটিভ আছে। তাহলে বেজ থেকে দেখলে আসলে কালেক্টর বেস জাংশনটা আসলে রিভার্স বায়াস, এই কথাটাই আমি উল্লেখ করেছি। একইভাবে এমিটার বেস জাংশন আপনি যদি বেজের রেফারেন্সে দেখেন, বেজের রেফারেন্সে দেখলে আসলে এটা আসলে ফরওয়ার্ড বায়াস রয়েছে, কারণ বেজে পজিটিভ, এমিটারে নেগেটিভ, তাহলে এই পিএন জাংশনটা ফরওয়ার্ড বায়াস রয়েছে। তাইলে এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস, তাই তো? তাহলে এটা যদি হয়েই থাকে, তাহলে আমরা একটু আগে যেই মোড অফ অপারেশন গুলো দেখেছিলাম, সেখানে একটি জিনিস খেয়াল করেছিলাম যে এই ধরনের যখন বায়াসিং থাকবে তখন সেটাকে আসলে, তার মানে এমিটার বেস জাংশন রিভার্স বায়াস, তাই তো? নাকি সরি উল্টো বলছি, এমিটার বেস জাংশন হচ্ছে ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস যদি থাকে, তাহলে সেটাকে বলা হয় অ্যাক্টিভ মোডে অপারেট করছে। তাহলে আমি একটা জিনিস শিওর হলাম যে আমার এই সার্কিটটা আসলে অ্যাক্টিভ মোডে অপারেট করছে।
তাহলে অ্যাক্টিভ মোডে অপারেট করছে। তাহলে আমি এখন অ্যাক্টিভ মোডের ইকুয়েশন ব্যবহার করতে পারবো। এখন এই অঙ্কটা বা এই ম্যাথটা আপনাদের বইয়ে যেভাবে করা আছে আমি ইচ্ছা করলে সেইভাবে করে দিতে পারি, কিন্তু আরেকটা পদ্ধতি আছে যার মাধ্যমে এই অঙ্কটা সহজেই সমাধান করা সম্ভব। সেই পদ্ধতিটাই আমি দেখাবো। সেটি হচ্ছে বইয়ে যেটা করা আছে আমি একটু উল্লেখ করে দিই। বইয়ে যেভাবে করা রয়েছে সেটা হচ্ছে ডায়োডের ইকুয়েশন ধরে করা হয়েছে এবং ডায়োডের ইকুয়েশন ধরে ম্যাথটি সলভ করা হয়েছে। কিন্তু আমি একটি ভিন্ন পথ দেখাবো আপনাদেরকে। সেই ভিন্ন পথটি হচ্ছে এরকম যে খুব সহজেই বের করা যায়। যেহেতু আপনি এখন এই মুহূর্তে কালেক্টরের কারেন্টটি জানেন, আমি যেটা বের করেছি, সরি বের করাও লাগেনি আমাদের, 2 মিলি অ্যাম্পিয়ার দেয়া আছে কালেক্টর কারেন্টটি। আইসি ইজ ইকুয়ালস টু 2 মিলি অ্যাম্পিয়ার এখানে দেয়া আছে। এখন যেহেতু আপনি আইসি জানেন এবং আপনার উপরে বিটা উল্লেখ করা আছে এবং আপনি জানেন যে এটি অ্যাক্টিভ মোডে রয়েছে, তাহলে আমি সরাসরি আসলে অ্যাক্টিভ মোডের ইকুয়েশন ব্যবহার করতে পারবো। এই ইকুয়েশন ব্যবহার করার মাধ্যমে আমি যদি বিটার ভ্যালু বের করতে চাই, বির ভ্যালু বের করতে চাই, আইবি ইজ ইকুয়ালস টু আমরা জানি আইসি ডিভাইডেড বাই বিটা। তার মানে হয়ে যাচ্ছে আইবির ভ্যালু 0.02 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? একইভাবে আই ইউ আপনি বের করতে পারেন, কিন্তু আই ই বের করতে আমরা জানি আইসি ডিভাইডেড বাই আলফা প্রয়োজন। তাহলে আলফার ভ্যালুটা কত? আলফার ভ্যালুটা বের করা খুবই সহজ। আলফার ভ্যালুটা হচ্ছে আলফা ইজ ইকুয়ালস টু আমরা জানি বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1। তার মানে 100 ডিভাইডেড বাই 101, তার মানে 0.999 ভোল্ট। তাহলে এই ভ্যালুটা যদি এখানে আমি বসাই তাহলে 2 ডিভাইডেড বাই 0.99 করলে আপনি আসলে দেখতে পারবেন এই ভ্যালুটা দাঁড়ায় হচ্ছে 2.02 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে? এখন আপনার হাতে আইই আছে, আইবি আছে এবং আপনি বেস ভোল্টেজ জানেন, কালেক্টর ভোল্টেজ জানেন, এমিটার ভোল্টেজ জানেন। আপনি আসলে সব ভ্যালুগুলোই আপনি সাকসেসফুলি বের করে ফেলতে পেরেছেন। এখন আপনার শুধুমাত্র একটি জিনিসই বাকি, সেটা হচ্ছে এমিটারের রেজিস্ট্যান্স বের করা। এখন এমিটার রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে আবারও আগের নিয়মটাই অবলম্বন করতে পারেন। আমি এমিটারের ভোল্টেজ জানি এবং সেটি হচ্ছে নেগেটিভ 0.7 ভোল্ট। আমি এটা এমিটার দিয়ে কারেন্টটা যেটা বের হচ্ছে সেটাও জানি, সেটা হচ্ছে 2.02 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমি আগের মতোই বের করতে পারি যে এমিটার রেজিস্ট্যান্সটা কত। এমিটার রেজিস্ট্যান্সটা হবে -0.7, সূত্রের মাইনাসে আর 15 ভোল্ট দুটো মিলে প্লাস হয়ে যাচ্ছে 15 ডিভাইডেড বাই 2.02 মিলি। এটি করলে যেই ভ্যালুটা আসবে সেটি হবে আপনার এমিটার রেজিস্ট্যান্সের ভ্যালু। খুব সম্ভবত আমি ক্যালকুলেট করে দেখছি যে এই ভ্যালুটা আসলে আসছে 7.07 কিলো ওহমস এর মতো মোস্ট প্রবাবলি। তাহলে চিন্তা করে দেখেন, আমি কালেক্টর রেজিস্ট্যান্স বের করেছি আরসি, এমিটার রেজিস্ট্যান্স বের করেছি আরই, বেস ভোল্টেজ জানি 0 ভোল্টেজ, কালেক্টর ভোল্টেজ দেয়া ছিল 5 ভোল্ট এবং এমিটার ভোল্টেজ বের করেছি -0.7 ভোল্ট। তাহলে এই মুহূর্তে আমার আসলে সকল ভোল্টেজ কারেন্ট বের করা হয়ে গেছে, সকল অজানা ভ্যালু বের করা হয়ে গিয়েছে। সো আমি তাহলে বলতে পারি যে আসলে আমার ম্যাথটা সলভ হয়ে গিয়েছে। এই ম্যাথটা কি সবাই বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পারছি ম্যাথটা? জি স্যার। ওকে, আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে আমি পরের অংশে চলে যাই, পরের অঙ্কতে চলে যাচ্ছি। সো এটা আমার এক্সাম্পল 2 বইয়ের। এটা আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে, কারণ এটা অনেক সহজ একটা উদাহরণ তার জন্য। আচ্ছা, এখানে 3টা অঙ্ক রয়েছে। বলেছে যে ডিটারমাইন দ্য ভ্যালু, বের করতে বলেছে ভোল্টেজ ভিবিবি। ভিবিবির ভোল্টেজ হচ্ছে এইটা, ভিবিবি বলতে বোঝাচ্ছে এই সোর্সের ভোল্টেজটা কত সেটা বের করো। বলতেছে ট্রানজিস্টরটা অপারেট যদি করে, এ নাম্বার হচ্ছে একটা ম্যাথ, আলাদা একটা ম্যাথ দেখতেই পাচ্ছি।
যে বলছে যে এটি অ্যাক্টিভ মোডে অপারেশন করছে এবং কালেক্টর এমিটারের মধ্যে ভোল্টেজ বলে দেয়া আছে এটা হচ্ছে 5 ভোল্ট, ভিসিই হচ্ছে 5 ভোল্ট। তাহলে এটা খুবই সহজ, আপনি বুঝতেই পারছেন। একটু খেয়াল করে দেখেন, এটা আরো সহজ। এমিটারের গ্রাউন্ডের সাথে কানেক্ট, তার মানে এমিটার হচ্ছে 0 ভোল্ট, তার মানে অবশ্যই কালেক্টরের ভোল্টেজটা যদি ভিসিই 5 ভোল্ট হয়, তার মানে কালেক্টরের ভোল্টেজটা হবে 5 ভোল্ট। এবং যেহেতু এটি কন্ডাকশনে রয়েছে এবং অ্যাক্টিভ মোডে রয়েছে, তার মানে আমি চোখ বন্ধ করেই আসলে বলতে পারতাম যে ভিবিই হচ্ছে 0.7। ভিবিই এর ভোল্টেজটা, এই বেজ এমিটারের ভোল্টেজটা হচ্ছে 0.7 ভোল্ট। এখন এইসব জানা জিনিস যদি আমি ব্যবহার করে ফেলি, ব্যবহার করলে আমি খুব সহজেই আসলে বলতে পারি যে আমার ভিবিবি এর ভ্যালুটা কত। চিন্তা করে দেখেন, কারণ কন্ডাকশনে থাকা মানে হচ্ছে ভিবিই আপনার 0.7 হতে হবে। তাহলে এটা খুবই সহজ বের করা। কিভাবে আমি আপনাদেরকে বলি, দেখেন আপনি যদি এই রিজনে একটা কেভিএল অ্যাপ্লাই করেন, কেভিএল যদি অ্যাপ্লাই করেন আপনি, তাহলে অথবা কেভিএল অ্যাপ্লাই না করেও করতে পারেন আপনি, যে আপনি কেভিএল অ্যাপ্লাই না করেও করতে পারেন। সেটি হচ্ছে যে আপনি যেহেতু আরসির ভ্যালু জানেন এবং কালেক্টরের ভোল্টেজ জানেন, সাপ্লাই ভোল্টেজ জানেন, তার মানে আপনি আইসি বের করতে পারবেন। আইসি বের করার পরে আপনি বিটার ভ্যালু যেটি দেয়া আছে 50, সেটি ব্যবহার করে আসলে আইবিটা বের করতে পারবেন। অথবা আপনি অন্য পদ্ধতিও অবলম্বন করতে পারবেন। সেই অন্য পদ্ধতিটা কি? আপনি যদি এই অংশে একটি কেভিএল করেন, সেটা কিরকম? যে ভিবিবি ভোল্টেজটা আসলে হবে, এই ভোল্টেজটা ড্রপ হচ্ছে আপনার আইবি আরবি প্লাস ভিবিই, তাই তো? এটার উপরে। এখন এটা যদি হয়, আপনি আগে আইসি থেকে, আইসি যে এটা বের করেছিলেন সেখান থেকে আগে আইবির ভ্যালুটা বের করে নেবেন। যখন আপনার আইবি বের করা হয়ে যাবে, তখন আপনার আরবি জানা, ভিবিই জানা, আইবিও জানা থাকবে। তার মানে আপনি আসলে ভিবিবি পেয়ে যাবেন। এবং আমি এই ম্যাথটা আগেই করে রেখেছি আপনাদের জন্য। এই ভিবিবির ভ্যালুটা হয় আসলে 1.7 ভোল্ট। সো এটা আপনারা করে নেবেন, এটা বেশ সহজ একটি ম্যাথ। আমি জাস্ট একটু আপনাদের চোখগুলো মানে এখানে আমি দেখিয়ে যাচ্ছি যে কিভাবে ওয়েটা কি। এবার হচ্ছে নাম্বার বি, বলতেছে যে আপনার সেম ম্যাথ কিন্তু এবার এট দি এজ অফ দি স্যাচুরেশন বলতেছে। এখন এট দি এজ অফ দি স্যাচুরেশন বলতে কি বোঝায় সেটাকে আমাকে স্পষ্টত বুঝতে হবে। এট দি এজ অফ দি স্যাচুরেশন বলতে বোঝাচ্ছে এই জায়গাটা। তার মানে এট দি এজ অফ দি স্যাচুরেশন যদি বলতে বোঝায় এই জায়গাটা, আমরা চোখ বন্ধ করে যে কাজটা করব, কালেক্টর থেকে এমিটারের ভোল্টেজটা 0.3 ভোল্টেজ ধরবো। কারণ মনে করে দেখেন, কালেক্টর আর এমিটারের ভোল্টেজ যদি ভিসিই যদি 0.3 ভোল্ট হয়, আমি দেখিয়েছিলাম, তাহলে সেটি আসলে স্যাচুরেশনের শুরু বা অ্যাক্টিভ রিজনের শেষ, সরি উল্টো বললাম, স্যাচুরেশনের শেষ বা অ্যাক্টিভ রিজনের শুরু বোঝায় 0.3 ভোল্ট। সো এর জন্য এট দ্য এজ অফ দি স্যাচুরেশন বললে 0.3 ভোল্ট আমরা চোখ বন্ধ করে ভিসির ভ্যালু লিখে আমরা ম্যাথটা তারপর সলভ করবো। তাহলে সেই ক্ষেত্রে এই ভ্যালুটা আগের মতোই, মজার ব্যাপার, খুব সহজ, এটা 0.3 ভোল্ট হয়ে যাবে আগের মতো। ভিবিই 0.7, ভিবিবি তাহলে কত হয় কেভিএল করে বের করে ফেলতে পারবেন। আচ্ছা, এই ছিল বি নাম্বার। এবার আসি, যদি আমি সি এর কথা উল্লেখ করি, বলেছে একটি কথা, ডিপ ইন স্যাচুরেশন উইথ বিটা ফোর্সড হচ্ছে 10। যখনই আপনি এই ধরনের কথা দেখবেন, ডিপ ইন স্যাচুরেশন, ডিপ ইন স্যাচুরেশন বলতে কি বোঝায় আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। ডিপ ইন স্যাচুরেশন, এই হচ্ছে আপনার স্যাচুরেশন রিজন, এইটা হচ্ছে আপনার এজ অফ স্যাচুরেশন। ডিপ ইন স্যাচুরেশন বলতে বোঝায় এটা ভালো পরিমাণ গভীরে রয়েছে স্যাচুরেশনে, তার মানে মাঝামাঝি কোনো একটা পয়েন্ট, এরকম কোনো একটা জায়গায় রয়েছে। তার মানে এটা অবশ্যই 0.3 ভোল্টের থেকে অবশ্যই কম হবে। তার মানে তখন আপনি যে কাজটা করবেন, তখন আপনি ভিসির ভ্যালু চোখ বন্ধ করে 0.2 ভোল্ট ধরে নিতে পারেন, ধরে ম্যাথ সলভ করে ফেলবেন। কারণ এটা পয়েন্ট এজ অফ দি স্যাচুরেশনে নেই, 0.3 তে নেই, 0.3 ছোট, 0.2 তে রয়েছে এবং এটা ডিপ ইন স্যাচুরেশনে রয়েছে। এবং সেই ক্ষেত্রে আপনি বিটা ফোর্সের এই ভ্যালুগুলো ইউজ করতে পারবেন। সো এই ছিল আপনার সবকিছু। আপনি যখন ডিপ ইন স্যাচুরেশন বিটা ফোর্স 10 ইউজ করবেন, মনে রাখবেন, এটা আমি অবশ্যই উল্লেখ করে দিই, বিটা ফোর্সের ভ্যালু কিন্তু তখন 10। এই 10 ধরে আপনি আপনার স্যাচুরেশন রিজনের ইকুয়েশন সলভ করে
আপনি অ্যান্সার বের করতে পারবেন। ঠিক আছে? আর একটা জিনিস আমি উল্লেখ করে দেই, এট দি এজ অফ দি স্যাচুরেশন পার্ট বি তে, বি এর কথা বলছি আমি বি এর কথা বলছি। এট দি এজ অফ স্যাচুরেশনে আপনি কিন্তু, যদিও বলছে এট দি এজ অফ স্যাচুরেশন, সেটা কিন্তু অ্যাক্টিভ রিজনের শুরু, সেটা কিন্তু অ্যাক্টিভ রিজনের শুরু। তার মানে আপনি ওখানে মজার ব্যাপার, ইচ্ছা করলে অ্যাক্টিভ রিজনের অ্যাক্টিভ মুড বা অ্যাক্টিভ রিজনের ইকুয়েশন ইউজ করতে পারবেন। ঠিক আছে? আপনি অ্যাক্টিভ জি মুডের স্যার। ইকুয়েশন ইউজ করতে পারবেন, কেননা যদিও সেটা হচ্ছে এট দি এজ অফ দি স্যাচুরেশন, কিন্তু এটা তো অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ মুডের শুরু। এই অ্যাক্টিভ মুডের শুরু দেখে আপনি অ্যাক্টিভ মুডের ইকুয়েশন ইউজ করতে পারবেন। ঠিক আছে? এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিটার ভ্যালু বলা আছে 50। ঠিক আছে? পার্ট বি তে। এই ছিল হচ্ছে এক্সাম্পল 2, এই ছিল হচ্ছে আপনার এক্সাম্পল 2। এখন যদি আমরা চলে যাই, আমরা পরের এক্সাম্পল, দ্যাট ইজ এক্সাম্পল 3। তাহলে এটা যদি আমরা এখন দেখি যে প্রশ্নটা কি বলেছে, বলছে সার্কিটটা কনসিডার করতে which is redrawn, বলছে যে বাঁ দিকের যে সার্কিটটা রয়েছে, আসলে এটাকে যদি আমি পূর্ণভাবে আঁকি, যে এই +10 ভোল্ট ভিসিসি টা আসলে দেখতে কানেকশনটা এরকম কিছু একটা, এটা আলাদা ডিসি সোর্স এরকম। সো এই কথাটাই এখানে উল্লেখ করা রয়েছে। উই উইশ টু অ্যানালাইজ দ্য সার্কিট, বলছে আমরা সার্কিটটাকে অ্যানালাইজ করতে চাই এবং সকল নোড ভোল্টেজ এবং ব্রাঞ্চ কারেন্ট বের করতে চাচ্ছি। আমরা ধরে নিব বিটার ভ্যালু হচ্ছে 100। তো শুরুতেই আমার বিটার ভ্যালু দেয়া রয়েছে। আচ্ছা, এখন এই ম্যাথটা আমরা চেষ্টা করব সলভ করার, এবং দেখি দ্রুত সলভ করতে পারি নাকি আমরা এই ম্যাথটা। আচ্ছা, দেখি তাহলে আমরা শুরুতেই দেখব কি কি জানি। দেখেন, আমার বেস ভোল্টেজটা সরাসরি +4 ভোল্টের সাথে কানেক্ট করা রয়েছে, তাহলে আমি বলতেই পারি যে আমার বেস ভোল্টেজটা হচ্ছে 4 ভোল্ট। এটা আমি নিশ্চিত, বেস ভোল্টেজটা 4 ভোল্ট। আমি কি এমিটার ভোল্টেজ জানি? না। আমি কি কালেক্টর ভোল্টেজ জানি বা দেয়া রয়েছে? না। আমি কি জানি? আমি বিটার ভ্যালু জানি 100। ওকে। আমি কি কালেক্টর কারেন্ট জানি? না। আমি এমিটার কারেন্ট জানি? না। আমি অন্য কোনো ভ্যালু আসলে জানি না। ঠিক আছে? তো এই জিনিসগুলা আমার কোনো কিছুই জানা নেই। ঠিক আছে? এই জিনিসগুলো আমার কোনো কিছুই জানা নেই। তাহলে এখন আমি কি করতে পারি, এবার একটু আমি মাথা খাটাবো। দেখি, যদি কারেন্ট ফ্লো করতেই হয়, আমি জানি যে এটা একটি কি বিজেটি, আগে এটা দেখে নিব, আগে এটা চিনে রাখবো এটা কি বিজেটি। এটি দেখেন অ্যারো সাইনের ডাইরেকশনটা হচ্ছে বাইরের দিকে বের হচ্ছে, তার মানে অবশ্যই অবশ্যই এটি একটি এনপিএন বিজেটি। আগের মতো এটিও একটি এনপিএন বিজেটি। আচ্ছা, তো আমি জানি যে একটা এনপিএন বিজেটির যদি কারেন্ট কন্ডাক্ট করতে হয়, তাহলে ভিবিই, বেস থেকে এমিটারের যে ভোল্টেজটা রয়েছে, সেটা অবশ্যই অবশ্যই 0.7 ভোল্ট হতে হবে, না হলে কারেন্ট ফ্লো করা সম্ভব না। কারণ বেস থেকে এমিটারের মধ্যে যে পিএন জাংশন বা ডায়োডটি রয়েছে, সেটাকে ফরওয়ার্ড বায়াস করার জন্য 0.7 ভোল্ট প্রয়োজন। ঠিক আছে? সো তাহলে আমার বেস এমিটারের মধ্যে 0.7 ভোল্ট যদি হয়ে থাকে, তাহলে খুব স্বভাবতই এবং খুব সহজেই আমি বুঝতে পারছি যে বেসের ভোল্টেজ যদি 4 ভোল্ট হয়ে থাকে, তাহলে ভিবি মাইনাস ভিই ইজ ইকুয়ালস টু ভিবি মাইনাস ভিই ইজ ইকুয়ালস টু 4 ভোল্ট দেয়া রয়েছে। তার মানে ভিই ইজ ইকুয়ালস টু কত হবে? 3.33। 3.3 ভোল্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? 3.3 ভোল্ট হয়ে যাচ্ছে। সো নাও এই মুহূর্তে আমি যদি এখন দেখি, 3.3 ভোল্ট আমি জেনে ফেললাম যে আমার এটার ভোল্টেজটা হচ্ছে 3.3 ভোল্ট, এবং এই বেজের ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট। আচ্ছা, এখন আমার তাহলে একটা কাজ করতে হবে, আমি দুটো নোডের ভোল্টেজ জানি, আমি কিন্তু কালেক্টর নোডের ভোল্টেজ জানি না, এবং অন্যান্য কালেক্টর কারেন্ট, এমিটার কারেন্ট, বেস কারেন্ট কোনো কিছুই জানি না। সো এই ক্ষেত্রে আমার আসলে, আমি দেখছি আমার বোঝার উপায় নেই এটা কি যে অ্যাক্টিভ মোডে অপারেট করবে নাকি স্যাচুরেশন মোডে অপারেট করবে। তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম, বা অ্যাডভাইসটা যেটা আমার ছিল, যে আপনি ধরে নিবেন এটা অ্যাক্টিভ মোডে অপারেট করছে, ধরে সলভ করবেন, তারপর মিলানোর চেষ্টা করবেন যে এটা আসলে অ্যাক্টিভ মোডে রয়েছে কিনা। সো আমরা অ্যাজিউম করব অ্যাক্টিভ মোড, আমরা অ্যাজিউম করব যে এটা অ্যাক্টিভ মোডে অপারেট করছে। ঠিক আছে?
অ্যাজিউম করব। এখন অ্যাক্টিভ মোডে যেহেতু আমি অ্যাজিউম করেছি এটি অ্যাক্টিভ মোডে অপারেট করছে, তাহলে আমি আসলে অ্যাক্টিভ মোডের যে সূত্রগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবো। সো শুরুতেই আমি আসি সেই সূত্রগুলোর মধ্যে, যে দেখি আমি কি কি জানি। আমি বেস ভোল্টেজ জানি, আমি এমিটার এমিটারের ভোল্টেজ বের করেছি, বেস ভোল্টেজ বের করেছি। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমি যে ভ্যালুগুলো জানি, এবং আরেকটা ব্যাপার লক্ষণীয় যে আমি কিন্তু যেহেতু এমিটারের ভোল্টেজ 3.3, এটা আমরা অবশ্য বের করতে পারতাম, আমি খেয়াল করিনি যে এমিটারের ভোল্টেজ 3.3। সো এদিকে গ্রাউন্ড রয়েছে, তাহলে আমি খুব ইজিলি এমিটার কারেন্ট বের করতে পারি। এমিটার কারেন্ট হচ্ছে এমিটার কারেন্ট হচ্ছে তাহলে খুব সহজেই বের করা যাচ্ছে। এমিটার কারেন্ট ইজ ইকুয়ালস টু 3.3 ভোল্ট মাইনাস 0 ডিভাইডেড বাই 3.3 কিলো ওহম রেজিস্ট্যান্সের ভ্যালুটা। তার মানে এটা আসলে 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আসলে আমি এমিটার কারেন্টটা আসলে 1 মিলি অ্যাম্পিয়ার পাচ্ছি। আচ্ছা, ভালো। তাহলে এখন আমার কাছে আছে বেস ভোল্টেজ আছে, এমিটার ভোল্টেজ আছে, এমিটার কারেন্ট আছে, কিন্তু অন্য কালেক্টর ভোল্টেজ নেই। আমি আসলে জানতাম না যে এটা কোন মুডে অপারেট করে, তার জন্য আমি ধরে নিচ্ছি এটি অ্যাক্টিভ মুডে অপারেশন করছে, কারণ উপায় নেই বোঝার, আমার 3টা নোডের ভোল্টেজ জানতে হবে। ঠিক আছে, যেই মাত্র আমি ধরে নিলাম যে এটি অ্যাক্টিভ মুডে অপারেট করছে, তখন থেকে আমি অ্যাক্টিভ মুডের সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে সেই কথা থেকেই আমি শুরুতেই যেই কাজটা করতে পারি, আমি তাহলে বিটার ভ্যালু যেহেতু দেয়া রয়েছে, আমি আগেই আলফাটা ক্যালকুলেট করে নিই। আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই বিটা প্লাস 1, যেটা নাকি 100 বাই 101, দ্যাট মিনস 0.99। এবং আমি যেহেতু এমিটারের ভ্যালু 1 মিলি অ্যাম্পিয়ার জানি, তাহলে কালেক্টর কারেন্টের ভ্যালুটা হবে আলফা ইন্টু আইই, দ্যাট মিনস 0.99 মিলি অ্যাম্পিয়ার। এবং আমি চোখ বন্ধ করে বলেই দিতে পারি, যেহেতু আমি কালেক্টর দেখতেই পাচ্ছি 0.99 মিলি অ্যাম্পিয়ার, আর এমিটার কারেন্ট দেখতে পাচ্ছি 1 মিলি অ্যাম্পিয়ার, আমি জানি যে এমিটার কারেন্ট হচ্ছে দুটোর যোগফল, কালেক্টর কারেন্ট আর বেস কারেন্ট। তার মানে অবশ্যই বেস কারেন্টটা হবে কত? দুইটা মাইনাস 0.01 মিলি অ্যাম্পিয়ার, যেটা আমি বলেছিলাম। সাধারণত বেস কারেন্টটা অনেক ছোট হয়, তাই দেখতে পাচ্ছি আমরা এখানে। সো এই মুহূর্তে আমার কাছে 3টি কারেন্ট বর্তমান, এমিটার, কালেক্টর আর বেস। এবং এমিটারের ভোল্টেজ জানি, বেজের ভোল্টেজ জানি। তাহলে এই জিনিসগুলোর মাধ্যমে আমি কালেক্টরের ভোল্টেজটা বের করে ফেলতে পারি, যেটা নাকি কালেক্টর কারেন্ট 0.99 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কালেক্টরের ভোল্টেজটা কত হবে? ভিসি, দেখেন আমি যদি ভালো করে একটু খেয়াল করি, এই এই দিকে একটু যদি তাকাই, এই ভিসির ভোল্টেজটা কিভাবে হচ্ছে। এখানে 10 ভোল্ট ছিল, আইসি কারেন্ট ফ্লো হয়েছে, আরসির মধ্যে দিয়ে একটা ভোল্টেজ ড্রপ তৈরি হবে। তার মানে 10 ভোল্ট থেকে কারেন্ট ফ্লোর মাধ্যমে, আইসি কারেন্ট ফ্লোর মাধ্যমে আরসি তে ভোল্টেজ ড্রপ হওয়ার পরে সেটা ভিসি হবে। তার মানে আপনার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ভিসি ইজ ইকুয়ালস টু 10 ভোল্ট থেকে জাস্ট আইসি ইন্টু আরসি, এই ভোল্টেজ ড্রপটা বাদ দিলেই আমি পেয়ে যাব, যেখানে আরসির ভ্যালু 4.7 কিলো ওহম এবং আইসির ভ্যালু 0.99 মিলি অ্যাম্পিয়ার। এটা যদি আমি ক্যালকুলেটরে বসাই, আমি দেখতে পাচ্ছি ভ্যালুটা আসে 5.3 ভোল্ট। আমি দেখতে পাচ্ছি ভ্যালুটা আসে 5.3 ভোল্ট, রাইট? তো তার মানে আমার কালেক্টর ভোল্টেজ 5.3 ভোল্ট, এমিটার ভোল্টেজ বের করলাম 3.3 ভোল্ট, এবং বেস ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট। এইবার দেখেন আমার কাছে 3টা নোডের ভোল্টেজ রয়েছে, এবং আমি অ্যাক্টিভ মোড ধরে রেখেছিলাম। যেহেতু আমার কাছে 3টা নোডের ভোল্টেজ রয়েছে, আমি এখনই জাস্টিফিকেশন করতে পারবো যে এটা আসলেই আমি যেটা ধরেছিলাম শুরুতে, অ্যাজাম্পশন, ধারণা করেছিলাম যে অ্যাক্টিভ মোড, এর কি আসলে অ্যাক্টিভ মোড কিনা, নাকি স্যাচুরেশন মোড। এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে, দেখতেই পাচ্ছি কালেক্টর থেকে এমিটারের মধ্যে ভোল্টেজের পার্থক্য মোটামুটি 2 ভোল্টের মতো, এবং সেটা কত বড়? সেটা অবশ্যই গ্রেটার দেন 0.3 ভোল্ট, নাকি? সেটা গ্রেটার দেন 0.3 ভোল্ট, এবং গ্রেটার দেন 0.3 ভোল্ট, তার মানে এটা অবশ্যই অ্যাক্টিভ মোডে রয়েছে। এইভাবে চিন্তা করতে পারেন। আমি শুরুতেই দেখিয়েছিলাম রিলেটিভ ভোল্টেজ লেভেল বলে একটা স্লাইডে, আমি এটা বলেছিলাম আপনাদেরকে, যে কালেক্টর থেকে এমিটারের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স যদি 0.3 বা তার নিচে হয়, তাহলে এটা হবে স্যাচুরেশন রিজন, এর বেশি হলেই হবে অ্যাক্টিভ। দেখতেই পাচ্ছি 2 ভোল্ট, তার মানে এটা অবশ্যই অ্যাক্টিভ মোড। তাহলে আমরা যেটা ধারণা করেছিলাম সেটা ঠিক,
তার মানে এটা অ্যাক্টিভ মোডে অপারেট করছে, তাহলে আমাদের অ্যাজাম্পশনটা আসলে ঠিক। তাহলে আমি আসলে অঙ্কটা সলভ করে ফেলতে পারবো, এই অনুসারে আমি অঙ্কটা সলভ করে ফেলতে পারবো। সো আমি এখনো আমার একটা জিনিস আমার আমি বেস কারেন্ট বের করেছি, এমিটার কারেন্ট বের করেছি, এমিটার ভোল্টেজ বের করেছি, কালেক্টর ভোল্টেজ বের করেছি। ও হ্যাঁ, তাহলে কিন্তু দেখেন একটা জিনিস যদি খেয়াল করি, আমার আসলে সকল নোড এবং সকল কারেন্টের ভোল্টেজ আমার সকল কারেন্টের ভ্যালু বের করা হয়ে গেছে ব্রাঞ্চ কারেন্টের। তার মানে আসলে এই ম্যাথটা আমার সলভ হয়ে গেছে। আমি বের করেছি যে আমার বেস কারেন্ট ছিল 0.01 মিলি অ্যাম্পিয়ার, এমিটার কারেন্ট ছিল 1 মিলি অ্যাম্পিয়ার, কালেক্টর কারেন্ট পেয়েছিলাম 0.99 মিলি অ্যাম্পিয়ার, এমিটার ভোল্টেজ 3.3 ভোল্ট, বেস ভোল্টেজ 4 ভোল্ট এবং কালেক্টর ভোল্টেজ আমরা এই মাত্র বের করলাম 5.3 ভোল্ট, এবং আমাদের অ্যাসাম্পশন ঠিক আছে, অ্যাক্টিভ মোডে অপারেট করছে। তার মানে আমার এই ম্যাথটা সলভ হয়ে গেল। এই যে সকল নোড ভোল্টেজ এবং সকল ব্রাঞ্চ কারেন্ট আমাদের বের করা হয়ে গিয়েছে। আচ্ছা, পরে এখানে আরেকটি ম্যাথ দেখতে পাচ্ছি। মজার ব্যাপার, সার্কিটটা দেখতে হুবহু একই রকম, সার্কিটটা দেখতে হুবহু একই রকম। আপনি একটু খেয়াল করে দেখবেন। অলরেডি 10টা বাজে স্যার। স্যার আচ্ছা, টাইম 10টা শেষ স্যার। আচ্ছা, 10টা বেজে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে জি স্যার। আমি হচ্ছে আপনাদের আমাকে 2টা মিনিট সময় দিতে হবে, কারণ হচ্ছে আমি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা আসলে কালেক্ট করব। জি ঠিক স্যার। আছে, আপনাদের মনে হয় নেক্সট ক্লাস হচ্ছে 10টা 5 থেকে নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে তাহলে দেখি আপনাদের অ্যাটেন্ডেন্সটা কালেক্ট করে ট্রাই করি। আপনার কি আমার লেকচার কি বুঝতে পারছেন? পড়া বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এবং আরেকটা জিনিস আমি বলবো, আমি চেষ্টা করব এই লেকচার গুলো রিলেটেড ছোট ছোট কিছু অ্যাসাইনমেন্ট দেওয়ার, ঠিক আছে? আবারও বলছি, আমি এই লেকচার রিলেটেড হ্যাঁ স্যার হ্যাঁ, ভাইবা নিয়েন না অন্তত, আর যাই করেন। আমি বলছি যে আমি এই ছোট ছোট অ্যাসাইনমেন্ট চেষ্টা করব, ঠিক আছে? জি স্যার। পুরো অ্যাসাইনমেন্ট ওকে স্যার। সেই হ্যাঁ, সেই অ্যাসাইনমেন্ট গুলা আমি আপনাদের ইজি ডেডলাইন দিব, কোনো ইয়া করব না। এই ইজি ডেডলাইনে আপনারা চেষ্টা করবেন সেই অ্যাসাইনমেন্ট গুলো সলভ করে জমা দেওয়ার জন্য, ঠিক আছে? স্যার এটা ইএলএমএস এ জমা দিব না? ইএলএমএস এ আমার মেইল আইডিতে জমা দিবেন আপনারা অ্যাসাইনমেন্ট গুলো, ঠিক আছে? ওকে স্যার, ওকে। সো এখনো কেউ বের হয়েন না, কিন্তু একজন কে জানি বের হয়ে গেল এই মাত্র, খেয়াল করলাম না তো। আর লিডার বের করতে একটু তাড়াতাড়ি। হ্যাঁ, কারণ আমি হচ্ছে আচ্ছা আচ্ছা, একটু একটু সবাই চুপ থাকেন, একটু সবাই 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 একটু চুপ থাকেন। হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো কালেক্ট করার জন্য আমি ইয়াতে ঢুকছি, আসলে আপনাদের ওয়েব পেজে ঢুকতেছি, সো একটু ওয়েট করেন আপনারা। আমাকে যখন আমি ক্লাস নিব একটা কাজ করবেন, আমাকে 10টা বাজার 5 মিনিট আগে একটা রিমাইন্ডার দিবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার 5 মিনিটে অ্যাটেন্ডেন্সটা নিতে পারবো। আচ্ছা দাঁড়ান, আপনাদের ওয়েব পেজটা আমরা লোড করে নিই। ওকে, আচ্ছা, তো আজকে হচ্ছে ইলেকট্রনিক্স 1 ক্লাস, ইলেকট্রনিক 1 ক্লাস, ওকে, ইলেকট্রনিক্স 1 ক্লাস। আচ্ছা, আমি রোল কল করছি, একটু অ্যাটেনশন দিয়েন, ঠিক আছে? নাহিয়ান বিনতে আলম। স্যার। ও হ্যাঁ, নাহিয়ান বিনতে আলম, সাজিদ হোসেন, এ কে এম শাহ আলম, সালাউদ্দিন চৌধুরী, ইয়ামিন রশিদ সরকার, তরু খান, তরিকুল ইসলাম তরু, আশিক রহমান পান্থ, সাদিয়া শারমিন মৌ। সাদিয়া শারমিন মৌ কেনা দেখেছিলাম আমি জয়েন করতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাইট, ওকে, একটু ইয়া করে। আচ্ছা, আনিসুর রহমানকেও দেখেছিলাম। লাবণ্য কুমার রয় কি আছে?
লাবণ্য কুমার রয় নেই। সাদমান ইশরাক, সাদমান ইশরাক আছে? না, সাদমান ইশরাক নেই। রবিউল ইসলাম, মাসুদ রেজা উদয়, স্যার। রাকিবুল ইসলাম, মেহেদী হাসান, ইয়েস স্যার। সব্যসাচী সৌম্য দাস, আফসানা ফেরদৌসি, হুমায়ুন কবির, খালাফ রহমান। এই খালাফ রহমান নেই। ওকে, আচ্ছা, তার সাথে যদি কারোর পরিচয় থাকে তাকে একটু জানাই দিয়েন যে অনলাইন ক্লাস হচ্ছে, কারণ সে কিন্তু এখন পর্যন্ত একটা ক্লাসও মিস করে নাই। ঠিক আছে, তো এটা তার ফার্স্ট ক্লাস মিস হয়ে গেল। মোহাইমিনুর রহমান স্যার রিফাত, স্যার স্ক্রিনে একটু দেখাইলে ভালো হয় স্যার। স্ক্রিনে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ আমি আসলে মোবাইল দিয়ে ক্লাস নিলাম আর হচ্ছে অ্যাটেন্ডেন্স নিচ্ছি হচ্ছে আপনার ইয়া দিয়ে, কম্পিউটার দিয়ে। পিসিতে। স্যার আসলে ওই যে অ্যাটেন্ডেন্সটা দেখতে পাচ্ছেন না তো স্যার, কার্ড প্রেজেন্ট কে দিয়েছিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না, আমি নাম দেখে চেকও করতেছি, সমস্যা নাই, আমি নাম দেখে চেক করতে, আমার এখানে নাম উঠছে, নাম দেখে চেক করতেছি আমি। রিফাত, থ্যাংক ইউ স্যার। এত ইয়ে ফেল। রিফাত নেই। জারিন তাসনিম, ইয়েস স্যার। জারিন তাসনিমের নাম কিন্তু দেখাচ্ছে না। জারিন তাসনিম স্যার আমি তো আসছি। আপনি আমাকে একটা ইয়া করেন তো, রেইজ হ্যান্ড করেন তো আপনার অপশন থেকে, জারিন তাসনিম। জি স্যার। পার্টিসিপেন্টে যে হ্যাঁ হ্যাঁ, আপনি একটু রেইজ হ্যান্ড করে দাও, হ্যান্ড রেইজ করেন। স্যার করেছি তো। ওকে, আপনারটা দেখাচ্ছে না, জারিন তাসনিম দেখাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু অ্যাটেন্ডেন্স বলতেছেন আছেন। দেখাচ্ছে এখানে। ওকে, হ্যাঁ এখন দেখাচ্ছে, রাইট রাইট রাইট, এখন দেখাচ্ছে, রাইট, থ্যাংক ইউ। শাকিবুর রহমান, শাকিবুর রহমান আছে? নাই, দেখছি না তো। ইনজামুল হক, ইনজামুল হক নেই। তারপরে জহিরুদ্দিন, সাদি মোহাম্মদ, সাদি মোহাম্মদ তো ছিল, হ্যাঁ আছে, সাদি মোহাম্মদ আছে। রাফসান আহমেদ চৌধুরী, চৌধুরী নেই। নাফিউল ইসলাম, ইয়েস স্যার। নাফিল ইসলাম ইয়েস আছে? স্যার। ইয়েস স্যার। ওকে ওকে, গুড গুড। রাশিদুল ইসলাম, Yes, sir. রাশিদুল ইসলাম তো আছে। লুৎফুর রহমান, লুৎফুর Yes, রহমান sir. ছিল। আচ্ছা আচ্ছা, সাদিয়া, সাদিয়া, সাদিয়া মনে হয় নেই। আবিদ হোসেন আছে, জান্নাতুল ফিরদাউস Yes, sir. আছে। ইয়েস স্যার। প্রসেনজিৎ চন্দ্র দাস, প্রসেনজিৎ চন্দ্র দাস নেই, প্রসেনজিৎ চন্দ্র দাস নেই। ইব্রাহিম খলিল, ইব্রাহিম খলিল আছে তাই না? ইব্রাহিম খলিল আছে, ইব্রাহিম খলিল আছে। তানভীর আলম, স্যার ইয়েস স্যার। তানভীর আলম আছে। রানা সিংহ আছে। ইফরাত জাহান পায়েল আছে। রাফিউর রহমান আবির, রাফিউর রহমান আবির আছে। রাফিউর রহমান আবির, রাফিউর রহমান আবির নামে কেউ নেই, তো রাফিউর রহমান আবির নেই। আব্দুল্লাহ গাজী, আব্দুল্লাহ গাজী আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই রোল ফলে তানজিদুল আজিজ আছে। সাবিতুল ইসলাম স্যার। ভুইয়া আছে, সাবিতুল ইসলাম ভুইয়া। ভুয়া নাই স্যার। সাবিতুল ইসলাম ভুইয়া আছে, সাবিতুল ইসলাম ভুইয়া। স্যার উর্দু স্যার। আচ্ছা, মিনহাজুর রহমান তপু, Present, sir. আচ্ছা মিনহাজুর তপু আছে। মাহির শারিয়ার, Yes, sir. নাইমুল আলম দুর্জয়, ইয়েস স্যার। নাইমুল সৌরভ হোসেন, ইয়েস স্যার। সাগর পল, সাগর পল আছে। Yes, আচ্ছা sir. ঠিক আছে, হ্যাঁ আমি কালেক্ট করে নিয়েছি আপনাদের অ্যাটেন্ডেন্স। থ্যাংক ইউ গাইস ফর পার্টিসিপেটিং। কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন বা আমি ভিডিও আপলোড করে দেবো, কমেন্ট করলেও হবে। ঠিক আছে, ঠিক আছে গাইস, আমি অ্যাসাইনমেন্ট একটা দিয়ে দিব হয়তো বা, একটু খেয়াল করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে।